আবৃত্তি করছি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভৌতিক কথার সকল লিসনার্সগণ এবং প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ রকম ভালো আছেন। আমিও ভালো আছি। প্রথমে আমার পরিচয় পর্বটা দিয়ে নিই। আমি সানিয়া আজবা। আমি ভৌতিক কথার একজন নায়ক অ্যাডমিন। আশা করি অনেকেই আমাকে চিনে থাকবেন এবং এই মুহূর্তে আপনাদের সবার পছন্দের জায়ান জিনের একক লেখিকা আমি ডিজে। আজ আমি আবারও লিখতে চলেছি জায়ান জিনের নতুন একটা স্টোরি, আর এই ঘটনাটি আশা করি আপনাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে। আর তাই দেরি না করে যেহেতু আজ আবারও ফিরে আসলাম, তাই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বলছেন আমার প্রিয় দাদু আকবর দাদা, শোনো নাতি, আজ তোমাকে এমন এক ঘটনা শোনাবো না যা আমার দাদার বাবা মানে সত্তার কবিরাজের জীবনে এক ভয়ঙ্কর বিভীষিকা নিয়ে এসেছিল। আর এই ঘটনার সমাধানটা এতটা সহজ ছিল না। ওই সমাধান করতে হয়ে তাকে রীতিমতো সুদূর ভারত পর্যন্ত যেতে হয়েছিল। তার থেকে বড় কথা হলো এই ঘটনা ঘটেছিল ভারতে, এবং এটা এমন এক ঘটনা যা শুনে তোমার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আমি তখন বললাম, বলো কি দাদু ভাই, ভারতে গিয়েছিল আমাদের সত্তার কবিরাজ? দাদু বললেন, হ্যাঁ, এটাই সত্তার কবিরাজের জীবনে প্রথম কোনো হিন্দু মানুষের দেহ থেকে জিন ছাড়াবার মতো ঘটনা ঘটেছিল। এমনকি এই সমস্যার সমাধানের কারণে আমার দাদার বাবা মানে প্রত্যেকটা মানুষ রীতিমতো তার জন্য পাগল হয়ে গেছিল। একমাত্র এই সমস্যার সমাধান করা গিয়েছিল একমাত্র আমার দাদার আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার প্রিয় বন্ধু এবং এই পৃথিবীর সবচাইতে প্রভাবশালী জিন জায়ান জিনের কারণে একটা মানুষ মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছিল। আমি তখন বললাম, মাশাআল্লাহ, আমি এই ঘটনা শোনার জন্য অপেক্ষা আছে দাদু ভাই, বলো না কি হয়েছিল, পুরো ঘটনাটা বলো, আমি শুনতে চাই। দাদা পানের ডিব্বাটা থেকে পান নিয়ে মুখে পড়ে দিলেন আর পান চিবুতে চিবুতে বলতে শুরু করলেন, শোনো তাহলে, ঘটনা আজ থেকে মোটামুটি 120 বছর বা একটু কমও হতে পারে, 110 বছর হবে, আরো আগেও হতে পারে, ঠিক মনে নেই আমার। তো একদিন আমার দাদার বাবা মানে সত্তার কবিরাজ খুব ভোরবেলা ফজরে নামাজ কালাম পড়ে বাসায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় এক মধ্যবয়স্ক লোক, মোটামুটি বয়স কত হবে, 55 বছর হবে, তিনি হুট করে বাসার উঠোনে এসে হাঁপাতে শুরু করলেন। এক প্রকার মনে হলো দৌড়ায় আসছে কোথা থেকে, এবং অনেক বড় একটা পথ পাড়ি দিয়ে রীতিমতো ঘেমে টেমে একাকার অবস্থা। তার বাসার সামনে এসে সে হাঁপাচ্ছেন। সত্তার কবিরাজ তাকে দেখে বেশ চমকে উঠলেন, কারণ তার বাসায় এমন অচেনা লোক এর আগে তো কখনো আসেনি, আর সে আবার হাঁপাচ্ছে। ঘটনাটা কি? তিনি বেশ ভয় পাচ্ছেন, বেশ ভয় পেলেন এবং একই সাথে মনে হলো চোর চান্ডা কিনা, কে তো জানে। তো যাই হোক, সত্তার কবিরাজ বললেন, কে আপনি? আরে বাবা, হাঁপাচ্ছেন কেন? লোকটা হাঁপাতে বললো, এটা কি সত্তার কবিরাজের বাড়ি? সত্তার কবিরাজ বললেন, হ্যাঁ, এটা সত্তার কবিরাজের বাড়ি, কিন্তু আপনি কে? আপনাকে তো ওই গ্রামের মনে হচ্ছে না। কে আপনি? কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন তো? লোকটা তখন হাঁপাতে বলে উঠলেন, হুজুর, সব বলতেছি হুজুর, আমাকে একটু পানি দিবেন, খুব বড় ধরনের তৃষ্ণা পাইছি হুজুর। সত্তার কবিরাজ আর দেরি করলেন না, ঘর থেকে তামার গ্লাসে করে পানি নিয়ে এলেন, আর পানিটা গিলে লোকটা একটা হালকা করে লোকটাকে বললেন, হুজুর, আপনি আমার মালিকের মায়াটারে বাঁচান হুজুর, মায়াটা মরে যাবে হুজুর, মরে যাবো। সত্তার কবিরাজ বললেন, আচ্ছা কি হয়েছে বলুন তো? আচ্ছা দাঁড়ান, আমি আপনার বসার জন্য একটা চেয়ার নিয়ে আসছি, কেমন? এই বলে সত্তার কবিরাজ একটা চেয়ার নিয়ে এলেন এবং বাসার উঠানে লোকটাকে বসতে বললেন। লোকটা বসলে তিনি বললেন, আচ্ছা এবার বলুন আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, আর কি হয়েছে, সবকিছু করে বলুন তো, কোনো কিছু কিন্তু লুকাবেন না, কেমন? লোকটা তখন বলে উঠলো, হুজুর, আমার নাম অমরেশ মজুমদার। হুজুর, আমি এসেছি সেই সুদূর কলকাতা থেকে, আর আমি যার থেকে আপনার কথাটা শুনে এসেছি তাকে হয়তো আপনি চিনে থাকবেন হুজুর। সত্তার কবিরাজ বললেন, আমি তাকে চিনবো? বলেন কি, নাম কি তার? অমরেশ মজুমদার তখন বলে উঠলেন, অর্ণব গুহ। সত্তার কবিরাজ রীতিমতো চমকে উঠলেন আর বললেন, কি বলেন, অর্ণব গুহ? হ্যাঁ, তাকে আমি খুব ভালো করে চিনি, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু এরপর তো কত দিন হয়ে গেছে, দেখাও হয় না। কেমন আছেন তিনি? অমরেশ মজুমদার মাথা নিচু করে বললেন, হুজুর, অর্ণব গুহ আমার বালিকার মায়াটারে রক্ষা করতে গিয়া প্রাণ হারাইছেন হুজুর, আর মৃত্যুর আগে আপনার নাম বলে গিয়েছিলেন হুজুর। এই বলে অমরেশ মজুমদার কান্নাকাটি হওয়ার শুরু করলো।
সত্তার কবিরাজের মুখটা কেমন যেন থমথম হয়ে গেল, চোখ লাল লাল হয়ে গেল আর বললেন, কি বলছেন আপনি? মারা গেছেন মানে কিভাবে সম্ভব? তার মতো এত বড় মাত্রার একজন মানুষ, কি হয়েছে বলুন তো? অমরেশ মজুমদার তখন বললেন, জি হুজুর, মারা গেছে। আর মৃত্যুর আগে আপনার ঠিকানাটা দিয়ে গেছিল আর বলেছিল আপনি স্যার আর কেউ সুস্থ করতে পারবে না এই মেরে। সত্তার কবিরাজ বললেন, আচ্ছা আপনি এই ঘটনাটা পুরোপুরি বলেন, কেমন কিভাবে কি হলো আর কবে হলো সবকিছু বিস্তারিত বলবেন, কেমন? অমরেশ মজুমদার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে হুজুর, ঘটনাটা আজ থেকে প্রায় বলতে গেলে 2 মাস আগের ঘটনা। পুরো ঘটনাটা বলতেছি হুজুর, এতে করে আপনি বিস্তারিত সব বুঝতে পারবেন। আর হুজুর পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, প্রত্যক্ষদর্শী, তাই খুব বিস্তারিত বলবো। দিনটা ছিল হুজুর শনিবার, রাত তখন মোটামুটি 12:30। অন্ধকারে ডুবে থাকা সোনাপুর গ্রামের পুরনো একতলা বাড়ির বারান্দায় বসে জিমাতেছিলেন আমার মালিক সুব্রত রায়। মানে আমি সুব্রত রায়ের বাড়ির ম্যানেজার হুজুর। স্যারের নাকের নিচ দিয়ে আধা পোড়া সিগারেটের শব্দে রীতিমতো দপদপ করতেছিল তখন। শীতের রাত, আর তাপমাত্রা কেমন যেন অনেক বেশি ঠান্ডা ছিল তখন। পাশের ঘর থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ ভাসে আসতেছিল হুজুর। চলছিলাম নীরবতার মধ্যে, হঠাৎ করে গর্জন করে কে যেন কাঁদতেছে, কাঁদছে না, চিৎকার করতেছে, মনে হচ্ছে নিজের গলার নিচে চেপে ধরছে। বিভৎস অবস্থা হুজুর। হুজুর আমি বলতো আমার আমার বালিকের বেশ সাথে কি হয়েছিল, কি কি আজাব হয়েছিল, কিভাবে কি হয়েছিল, সমস্ত কিছু বৃত্তান্ত দেওয়ার চেষ্টা করুন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আমার বালিকের বেটার অবস্থা কতটা খারাপ, যেগুলো সময় মারা যেতে পারে হুজুর। আমি বলছি দাঁড়ান হুজুর, আমার মালিককে আমি তার নাম ধরে সম্বোধন করব, এতে করে আপনার ঘটনাটা বুঝতে বেশ সুবিধা হবে। তার কবিরাজ বললেন, কোনো সমস্যা নেই, আপনি বলুন। তিনি বললেন, সুব্রত রায়ের মেয়ের নাম ঋতিকা, বয়স 18 বছর হবে। পড়াশোনা করতেছিল মায়াটা, হঠাৎ করে মানসিক ভাবে ভাঙা পড়লো। আমার সবসময় বলতো, কাকা আপনি কেমন আছেন? আপনারে অনেক অনেক ভালো লাগে আমার, এত বছর ধরে আপনি আমাদের সাথে আছেন, আপনার জন্য তো আমি কিছু করতে পারলাম না। আমি তখন ঋতিকারে বলতাম, ঋতিকা তুমি চিন্তা করো না মা, আমি তো জন্ম থেকে তোমাদের সাথে আছি, সারা জীবন থাকবো। এভাবে একটা ভালো সম্পর্ক হয়ে উঠছিল আমার সাথে ঋতিকার। কিন্তু হঠাৎ করে একদিন কেমন যেন ভাঙা পড়লো মেয়েটা, অস্বাভাবিক ব্যবহার করা শুরু করলো, কোনো কারণ ছাড়াই পাগলের মতো হয়ে গেছিল। প্রথমে সময় ভাবতেছিল হয়তোবা মানসিক চাপ, পড়াশোনার চাপ, পরে যখন সেটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো, তখন আর ওদের পক্ষে মানসিক সমস্যা বলে মেনে নেওয়া সম্ভব হয়নি। চোখে মুখে আতঙ্ক মেশানো কণ্ঠে রিমা রায় মানে ঋতিকার মা বলে উঠলো, আর বলো না তো, ঋতির তো অবস্থা এখন দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, ও তো এখন আমাদেরকে চিনতে পারছে না। আজ সন্ধ্যায় তো আমাকে বলেছিল আমি নাকি ওর শত্রু হয়ে গেছি, কেমন লাগে বলতো? সুব্রত রায় রীতিমতো মাথা নিচু করে বললেন, আমি আর বুঝতে পারছি না রিমা, এত ডাক্তার দেখালাম, মেডিসিন, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলিং সবকিছু, কিন্তু কিছুতে কিছু হলো না। আর শুনে রাখো, আমি আজ অন্নদাকে চিঠি দিচ্ছি, ঠিক আছে? সে চিঠিটা পাওয়া মাত্রই অবশ্য চলে আসবে, দেখা যাক কি হয়। রিমা রায় চোখ কুঁচকে গেল। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? সে তান্ত্রিক লোকটা, যার কোনো ভিত্তি নেই, কি কি সব বংশ পড়ে, কোনো কাজ হয় না, আমি এসব বিশ্বাস করি না। সুব্রত রীতিমতো রুড় গড়ায় বললেন, আমি তোমাকে আগে বলেছি, এখনো বলছি, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। এই মুহূর্তে যদি ওকে বাঁচাতে চাও, রীতিকে যদি বাঁচাতে চাও, তাহলে ওনাকে আনতে হবে। আমি আজ রাতেই অমরেশের কাছে আমি চিঠি দিয়ে দিচ্ছি, ও চিঠিটা পোস্ট করে আসবে, 2 দিনের ভিতরে ও চলে আসবে। দেখা যাক না, ভগবানের কৃপায় হয়তো বেঁচে যেতে পারে, তাই না? রিমারা আর কিছুই বলেন না। আর এদিকে ঋতিকার ঘরের ভেতর থেকে আবারও সে চিৎকার ভেসে আসতে থাকে, জানোয়ারের বাচ্চা, ডাক, যাকে পারিস ডাক, লাভ হবে না, আমি মেয়ের বাচ্চার গলা কেটে ফেলবো। সুব্রত রায় রীতিমতো উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটলেন। রিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। ঘরের দরজাটা ভেরানো আর ভেতর থেকে তালা দেয়া। ঋতিকা নিজেই রীতিমতো বন্ধ করেছে দুপুরবেলায়। তারপর থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না। সুব্রত রীতিমতো দরজা ঠুকতে ঠুকতে বললেন, ঋতিকা মা, প্লিজ দরজাটা খোল মা, খোল। 1 মিনিটে কোনো সারা শব্দ নেই। তারপর হঠাৎ করে দরজাটা অপাশ থেকে বিশ্বাস কাঁপিয়ে দেওয়া আওয়াজ, বিভৎস এক আওয়াজ, ঋতিকা,
এখানে রীতিকা নেই। তুই তাকে ডাকছিস সুব্রত, মেয়েকে আমি শেষ করে দেব। তখন সুব্রত রায় বলে উঠল, মানে তুমি কে বলছো? তুমি কে? তুমি কে? তখন রীতির ভেতর থেকে সে বলে উঠল, আমি কে? আবার নামটা মনে রাখিস, বেরিম। ভয়ঙ্কর সেই গলায় একটা ঠান্ডা শীতলতা লুকিয়েছিল, যা রিমার কাঁধ দিয়ে নিচে নেমে গেল, একেবারে রীতিমতো হাড়ের ভেতর ঢুকে গেল। আর এদিকে ওই রাতে আমাকে সুব্রত রায় একটা চিঠি দিলেন, যেটা আমি সাথে সাথে ওই রাতে ডাক অফিসে গিয়ে আমি মোটামুটি পোস্ট করে আসি। তার মোটামুটি 3 দিন পর বাড়ির সামনের গেটে ঢুকলেন একজন লম্বা শুকনো চেহারার মানুষ, পুরনো ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা পুরনো থলে, মুখের মতো থমথমে ওই ব্যক্তি, চোখ চোরা একেবারে অসম্ভব গম্ভীর। এ যেন কোনো মন্দিরের পুরাহিত নয়, তান্ত্রিক নয়, কেমন যেন অদ্ভুত একটা অস্তিত্ব ছিল তার ভেতরে। তিনি ভেতরে ঢুকলেন। আমি তারা বললাম, কারে চান? তিনি বললেন, আমি অর্ণব গুহ, আমাকে ডেকে পাঠিয়েছিল চিঠির মাধ্যমে। সুব্রত মানে আমার মালিক, তিনি উঠানেই ছিলেন। তিনি রীতিমতো দৌড়ে এগিয়ে এসে বললেন, অমরেশ, সরো সরো সরো, হ্যাঁ হ্যাঁ আপনি আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। ওর অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, আপনি যদি কিছু করতে পারেন। অর্ণব একটু বারে কথা না বলে ভেতরে ঢুকে বললেন। কিছুক্ষণ ঘরটা পর্যবেক্ষণ করলেন, এরপর তিনি বললেন, বেটি কি একা নাকি? সুব্রত রায় বললেন, হ্যাঁ, গত 24 ঘন্টা ধরে একবারও ঘরে বের হয়নি, খাওয়া দাওয়া করেনি। আমরা তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। অর্ণব গুহ বললেন, এটা তো ভালো লক্ষণ নয়। আপনার মেয়ের শরীরে যে আত্মাটা ভর করে আছে, এটা ভয়ঙ্কর এক আত্মা, যা বুঝতে পারছি। ওকে শুধু পজেস্ট করেনি, ওকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনায় আছে। এবং যেটা বুঝতে পারছি, ওর শরীর থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে এবং ওকে নিস্তেজ করে দিচ্ছে। আচ্ছা, দেখি কি করা যায়। তখন সুব্রত রায় বলেন, আপনি মানে বুঝতে পারছি না, কি বোঝাচ্ছেন? এটা কি কোনো আত্মা নাকি জিন? সত্যি করে বলুন। তখন অর্ণব গুহ এক অদ্ভুত কণ্ঠে বলেন, না, এটা এক ধরনের শয়তানিক সত্তা। তার নাম বেহরিম। বহু শতাব্দী আগে যাদের তন্ত্র চর্চা ছিল নিষিদ্ধ, তারা এই সত্তাকে ডেকে আনতো। এটা একটা শয়তান, বিভৎস শয়তান, যাকে দিয়ে যে কোনো কাজ করা যায়। এটা খুব খারাপ একটা জাদুর ফলাফল। কিন্তু যদি এটা কাউকে ধরে, তাহলে তাকে কোনোভাবেই ছেড়ে যায়, যদি না এর ছায়া কেউ পা রাখে। আপনার মেয়ের ছায়া কেউ পা দিয়েছে, যেটা বুঝতে পারছি। আপনার মেয়ের শরীরে কেউ দখল করার চেষ্টা করছে। এখন এটা পেছনে কে আছে সেটা বুঝতে হবে। আমি বুঝতে পারছি। সুব্রত তখন হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, মানে কি? কেউ আমাদের মেয়েকে? হ্যাঁ, কেউ আপনার মেয়েকে পেছন থেকে অবশ্যই তন্ত্র চর্চার মাধ্যমেই শয়তানকে পাঠিয়েছে আপনার মেয়েকে শেষ করে দিতে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ আমি আপনার চিঠিতে যত রকম সিমটমস এর কথা শুনেছি, যত রকম কথা আপনি বলেছেন, সেই চিঠিতে আমি সব সিমটমস এবং সমস্ত লক্ষণগুলো ভালো মতো পর্যালোচনা করে আমি বুঝতে পেরেছি এটা খুব ভয়ঙ্কর এক শয়তান। এটা না জিন, না কোনো আত্মা, এটা একটা শয়তান। শয়তান এ শেষ করে দিতে এসেছে আপনাদের সবাইকে। এখন আপনার বেড দিকে নিয়ে চলুন, আমাকে দেরি করবেন না। চলুন, আমাকে আপনার বেড ঘরে নিয়ে চলুন। ঘরের দরজাটা খোলা হলো। অনেক চেষ্টায় ভেতরে যেন একটা যুদ্ধক্ষেত্র লেগে গেল। বিছানায় উল্টে পড়ে আছে, দেয়ালে রক্তের ছোপ, আর আয়নার কাঁচ ভাঙা। মেঝেতে রীতি বসার ভঙ্গিটা ছিল খুবই অস্বাভাবিক। সে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু করে, গা হাত দিয়ে রীতিমতো রক্তে মাখামাখি, চুল এলোমেলো। অর্ণব রীতিমতো শান্ত ভঙ্গিতে ঘরে ঢুকে বললেন, কে তুমি? সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তুমি? রীতির ভেতর থেকে সে বলে উঠল, আমি মৃত্যুদূত। আমি তোর মৃত্যুদূত, জানোয়ারের বাচ্চা। আমি মেয়েকে নিয়ে যাব, আর তুই ছেঁচে দেখবি, কিছুই করতে পারবি না আমার। অর্ণব তখন বললেন, দেখা যাবে কে কি করতে পারে। এই বলে তিনি মন্ত্র জপ করতে লাগলেন। হঠাৎ করে লক্ষ্য করলাম রীতিকার চোখ মুখ রীতিমতো লাল হয়ে গেছে, শরীর থেকে রীতিমতো রক্তের
ফোটা ফোটা বেরিয়ে আসছে, বিভৎস অবস্থা। সে চিৎকারে ফেটে পড়লো আর বলল, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর বলছি, বন্ধ কর। আমার শরীর জ্বলে পড়ে যাচ্ছে। ঘর জুড়ে রীতিমতো লক্ষ্য করলাম ঘরের টেম্পারেচার রীতিমতো নামতে শুরু করলো। আর দেয়ালের পিছন থেকে অদ্ভুত আওয়াজ আসছিল, কি যেন হামা গড়িতে আসছে এরকম। অর্ণব ধীরে ধীরে থোড়ে থেকে একটা ছোট্ট আয়না বের করলেন। আমরা সবকিছু যেন চোখের সামনে দেখছি, পুরনো রূপার আয়না, আর তার পিছনে একটা লাল চিহ্ন আঁকা। আর আয়নাটা ঋতিকার সামনে তুলে ধরে তিনি বললেন, ঋতিকা, এখানে তাকাও, এই আয়নাটার দিকে তাকাও, কাকে দেখতে পাচ্ছ সত্যি করে বলো। ঋতিকা মাথা নিচু করে রেখে বলল, আসছে, ও আসছে, ওর নাম উচ্চারণ করবি না, অনেক ভুল করে ফেলেছিস ওকে তুই দেখে, অনেক বড় ভুল করে ফেলেছিস অর্ণব। আচমকা সে কেঁপে কেঁপে উঠলো আর চিৎকার করতে থাকে আর বলে, আমার পেটের ভিতরে আগুন চলে যাচ্ছে, বের করো বাবা, বের করো বাবা, আমার শেষ করে দিচ্ছে, আমাকে বাঁচাও, আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। ঋতিকার মা আর থাকতে পারলেন না, রীতিমতো হু হু করে কেঁদে ফেললেন। আর অন্যদিকে বাবা সুব্রত যেন ছটফট করতে লাগলেন। আর অর্ণব ধীর ভাবে বললেন, আজ রাতে আমি এখানে থাকবো, সুব্রত রায়, চিন্তা করবেন না। দেখি কাল রাত 12টা অমাবস্যার সময় আমি শুরু করব শুদ্ধিকরণ। কিন্তু তার আগে আপনাদের কিছু একটা জানতেই হবে, কারণ যেটা ডেকেছে বা যে শয়তানটাকে ডেকেছে না, সে আপনাদের খুব ঘনিষ্ঠ কেউ। আমি ওকে খুঁজে অবশ্যই বের করব। আমি আজকে ধ্যানে বসবো, না হলে মেয়েকে বাঁচানো যাবে না। আমি আমার ধ্যান করে বোঝার চেষ্টা করবো যে কে করেছে, কিভাবে কি করেছে না করেছে, সবকিছু বোঝার চেষ্টা করব। চিন্তা করবেন না, নাহলে কিন্তু ওর অবস্থা খুব দ্রুত খারাপ হতে শুরু করবে। যা বুঝতে পারছি, যে কোনো সময় মেয়েকে শেষ করে দিতে পারে, এমনকি গায়েব করে দিতে পারে। তাই আজ রাতে যেভাবে হোক ব্যবস্থা নিতে হবে। সেই রাতে আরেকটা ভয়ের রাত শুরু হয়ে গেল হুজুর। বাড়ির আশেপাশে কুকুরের হুক্কা হওয়ার ডাক যেন বেড়ে গেল, বাতাসে কাঁচা রক্তের গন্ধ যেন ভেসে ভেসেছিল, একদম বোটকা গন্ধ হয়ে গেল। ঋতিকার শরীরে কখনো হঠাৎ করে খিচুড়ি, কখনো হাসি। মাঝ রাতে বাথরুমে আয়নার সামনে গিয়ে রীতিমতো চুল ছেঁড়াফেরা করে আর ফিসফিস করে বলে, ও আসছে, ও আসছে, কেমন যেন পাগলের মতো কথা বলছিল। সুব্রত, রিমা আর অর্ণব গুহ তখন সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, কে এই শয়তানকে ডেকেছে, কে এই আত্মাকে ডেকে এনেছে, কেন তাদের বেঁকে বা বেছে নেওয়া হলো, ঘটনাটা কি? ঘুরে কাটা তখন রাত 11টা চলছে এবং আমাদের সেই পুরনো বাড়ির চারপাশে যেন এক অদৃশ্য ছায়া ঘিরে ফেলেছিল। বিভৎস ভয়ঙ্কর লাগছিল চারিদিকটা। ঘরের মধ্যে দোতলার একটা কোনায় রীতিমতো জ্বলছে 3টা তামার প্রদীপ। বেঁচেতে আঁকা হয়েছে এক ঘূর্ণি আকৃতির চক্র। কেননা ওই যজ্ঞ করতে হুজুর এগুলো ঠিকই দরকার হয়। কালো হালকা খয়েরি রঙের রক্তের দাগ, আর মাঝখানে বসানো এক পুরনো কাঠের আসন। আসনের পাশে রাখা ছিল ওই রীতির স্কুল ব্যাগ, সাদা রঙের ইউনিফর্ম, যেটা কোনো রক্ত আর কাদায় মাখামাখি ছিল। মানে একেবারে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে হুজুর, যে এখনই ধ্যানে করতে হবে। অর্ণব গুহ তখন আয়নার পাশে বসে ধ্যান মগ্ন, আর এক হাতে তামার ঘন্টা, অন্য হাতে পাতা ছেঁড়া পুরনো সেই বই। তার চোখ রীতিমতো বন্ধ, ঠোঁট জ্বলছে বন্ধ উচ্চারণ হচ্ছে, তবে সেটা চেনা মঞ্চ নয়, বরং এমন ভাষায় যেটা সুব্রত বা রিমা কখনো শোনেননি। সেটা সংস্কৃত না, আরবি না, বাংলাতে তো নয়। ঘরের ঠিক এক পাশে রীতি বসে অন্ধকার কোণায় মাথা নিচু করে চুল ঝুলে পড়া। হঠাৎ সে বলে উঠল, ঘন্টা বাজিও না, বিরক্ত লাগছে আমার, অনেক বিরক্ত লাগছে। তার কণ্ঠটা বিভৎস ছিল, বিভৎস। অর্ণব গুহ চোখ না খুলে বলেন, তুই এখন ঠিক যেভাবে কথা বলছিস না, সেটা তোর নিজের কণ্ঠ নয়। সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? আমি কিন্তু বুঝে গেছি তোকে কে পাঠিয়েছে, সত্যি করে তোর মুখে আমি শুনতে চাই। রীতি মাথা তুললো ধীরে ধীরে, তার চোখ একেবারে রক্ত চক্ষু হয়ে গেছে। তার চোখের সাদা অংশটা পুরো ঘন কালো হয়ে গেছে, বিভৎস চেহারা হয়ে গেছে, যে কোনো মানুষ এটার মধ্যে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সে বলল, আমাকে এখানে আটকে রেখে তোর কি লাভ? আমি তো এই বেটার ভিতরে ঢুকতে চাইনি, আমাকে ঢোকানো হয়েছে, আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমাকে চালান করা হয়েছে। আমাকে কেন দোষ দিচ্ছিস? আতম সন্তান, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না তোর সব বংশবাজি করে। আমি এই মেয়েকে শেষ করে তারপর যাব।
অর্ণব এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর বললেন, কে ডেকেছে বল, আজ রাতে তো সব বলতে হবে। রীতিকার শরীর হঠাৎ করে ঝাঁকুনিতে উঠল। সে আবারও রীতিমতো হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলল, তোর নাম নিলে তুই নিজেও মরবি, আমিও মরবো, কোনো লাভ নেই। আর ওর নাম আমার নাম একসাথে লেখা হয়ে গেছে, বুঝতে পারছিস? তুই জানিস ওই মেয়েটার পেটে কি ছিল? অর্ণব এবার সরাসরি রীতিকার পেটের দিকে তাকালো এবং অন্ধকার ঘরের মাঝখানে জল জল করে ওঠা কাঁটা দাগ প্রথমে দেখা যাচ্ছিল না, কিন্তু হালকা হলদে আলোতে ধরা পড়লো। আরবি হরফে কিছুটা লেখা, কিন্তু পেটের চামড়াটা কাঁটা দাগে যেন আগুন জ্বলছে। হতভম্ব হয়ে গেল। এসব কি? ওর পেটে এসব কি লেখা? আমি তো কখনো খেয়ালই করিনি। অর্ণব রীতিমতো গম্ভীর স্বরে বলল, এটা কালো জাদুর মুকেল সেল, বুঝতে পারছ? এক ধরনের চুক্তির ছাপ, যার মাধ্যমে শয়তানকে বাধ্য করা হয় কারো শরীরে বসবাস করতে, তাকে শেষ করে দিতে। কেউ এই মেয়ের শরীরকে ব্যবহার করার অনুমতি দিয়েছে, সে চায় না, কিন্তু অন্য কাউকে ধরে এই বংশ প্রয়োগ করা হয়েছে। সুব্রত ফিসফিস করে বললেন, আমরা তো কারো ক্ষতি করিনি, আমরা তো কাউকে বদদোয়া দিইনি, তাহলে কে এটা করেছে? আমাদের শত্রু তারা কে? আমাদের তো কারোর সাথে শত্রুতা ছিল না। রিমা রীতিমতো ফুঁপিয়ে উঠলেন আর বললেন, সুব্রত, তুমি মনে করে দেখো, 1 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে? শবনমের কথা। ঘর যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। সুব্রত ফেলফেল করে বলল, শবনম মানে আমাদের ওই চাকরিচ্যুত করা ওই মেয়েটা? কিন্তু তার সাথে এর সম্পর্ক কি? রিমা রীতিমতো নিচু গলা বলল, তুমি মনে করো না কেন? আমি জানি স্বপ্নকে তুমি চাকরি থেকে ছাঁটাই করেছিলে। তোমার অফিসের মেয়েটা তোমার কি মনে নেই? সে তোমার উপরে অভিযোগ তুলেছিল, সে নাকি তখন গর্ভবতী ছিল। সুব্রত রীতিমতো রাগে মুখ ঘুরিয়ে বললেন, ওসব বাজে কথা, আমি কিছু করিনি, এটা তুমিও ভালো করে জানো। অর্ণব এত কথা শুনে রীতিমতো নড়লেন, একেবারেই যেন নড়লেন না। তার চোখ এখন রীতির দিকেই, যার মুখে এক অদ্ভুত হাসি যেন ফুটে উঠেছে। রীতি হঠাৎ করে এমন এক কথা বলল না, যা শুনে সবার বোঝার বাকি রইল না যে ঘটনাটা এখন বেশ ভয়াবহ হতে চলেছে। রীতিকা বলে উঠলেন, শোন অর্ণব, তুই কি ভাবছিস আমি এমনি এসেছি? আমাকে ডাকা হয়েছে, আমাকে চালান করা হয়েছে বের উপরে। আর একটা কথা কি জানিস, যে আমাকে চালান করেছে সে নিজে মারা গেছে, সে নিজেই নিজেকে বলি দিয়েছে এই মেয়ের শরীরে আমাকে চালান করতে। তাই তুই যতই চেষ্টা করিস না কেন, আমাকে তুই তাড়াতে পারবি না। ঘরের বাতাস মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। আশেপাশে প্রদীপ রীতিমতো কাঁপতে শুরু করলো। আর একটা বেজেতে রেখে তার সামনে কিছু সিঁদুর, ধুনো আর আমার মোহর রেখে দিলেন। ধুনোর ধোঁয়ার মধ্যে ভেসে উঠেছে অদ্ভুত এক গন্ধ, ঝাঁঝালো জীর্ণ শীর্ণ পোড়া চুলের মতো। তিনি বললেন, বুঝতে পারছি ব্যাপারটা ভয়াবহ হয়ে উঠছে। আজ রাত 12টা আমি শুরু করবো, কিন্তু তোমরা কেউ কিচ্ছু বলবে না, কেমন? কোনো কান্না করবে না, কোনো প্রশ্ন করবে না। এই ঘর থেকে বের হলে তোমরা কেউ কিন্তু বাঁচবে না, বুঝতে পেরেছ? তারপর অর্ণব নিচু গলায় শুরু করলেন তার মন্ত্রপাঠ। অদ্ভুত এক মন্ত্র পড়লেন এবং মন্ত্র পড়ার সাথে সাথে রীতিকার শরীর আবারও কাঁপতে শুরু করলো। সে হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যায়, তারপর মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়িয়ে যায়। গলা দিয়ে কোন রকম কথা যেন বের করতে পারছিল না, যেন পশুর মতো গর্জন করছিল, পাগলের মতো রীতিমতো একে বেঁকে কথা বলছিল। আর তার চুলগুলো খাড়া হয়ে গেছে, পা দুটো উল্টো ভাবে বাঁকানো, বুক বেঁকে গেছে। রীতিমতো মনে হচ্ছে সে যেন একটা অদ্ভুত ধরনের একটা ক্রিয়েচার, রেপটেলিয়ান ক্রিয়েচারের মতো। সে বলে উঠল, তুই কি জানিস আমি কে? আমি বেহরিম না, আমি যে কিনা কেবল একটা ছায়া, বেহরিমের ছায়া। আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আর হঠাৎ করে আয়নাটা ফেটে গেল, ভাঙা আয়নার কাঁচ বিছানার উপরে গিয়ে ছিটকে পড়লো। অর্ণব আয়নার দিকে তাকিয়ে রীতিমতো বলে উঠলেন, আমার ভয় নেই,
তুই যে হোস না কেন, তোকে শেষ করতে আমি ঠিকই পারবো, বুঝতে পেরেছিস? আর আয়না ফাটলেও কিন্তু সিল ভাঙেনি, তুই শুধু নিজেকে প্রকাশ করেছিস। এখন তুই দেখ তো কিভাবে শেষ করি আমি। সে বলতে রীতিমতো ঘরের দেয়ালে আগুনের মতো দাও দাও করে আঁকা হয়ে গেল একটা প্রতীক, চন্দ্রকীতি খনি, যার মধ্যে রীতিমতো বিশাল এক চোখ তৈরি হলো। অর্ণব তখন বললেন, আরে এই চিহ্নটা আমি চিনি, এই চিহ্নটা আমি চিনি। আমি আমি এর আগে যখন ধ্যান মগ্ন হয়েছিলাম তখন আমি এই চিহ্নটা দেখেছিলাম, স্বপ্নে অনেক কিছু জানতে পেরেছিলাম। এটাই শাবনমের গ্রামের চিহ্ন, বালিয়া চকের পুরনো মাজারের, সেখানে পুরুষরা শয়তানিক চর্চা করতো। হ্যাঁ, এবার তো বুঝতে পারছি, শবনম মরেনি, ও মরার ভান করে চলে গেছে। আমি জানতাম ও একদিন ফিরে আসবে। বুঝতে পারছি এখন অনেক বড় একটা চালাকি করা হয়েছে। রিমা রীতিমতো অস্থির হয়ে উঠলেন আর বললেন, কি বলছেন আপনি? আমরা কিছু বুঝতে পারছি না। তাহলে কি এই আত্মাটা ভয়ঙ্কর কিছু শুরু করবে? আমার মেয়েটাকে বাঁচান, কি যেভাবে হোক তান্ত্রিক মশাই, আমার মেয়েটাকে বাঁচান। তখন অর্ণব বললেন, হ্যাঁ, এই আত্মা ওর গর্ভপাত হওয়া বাচ্চার মাধ্যমে দেহ দিয়েছিল। ও দখল করতে চেয়েছিল তোমাদের মেয়েকে, কারণ ও ছিল নিষ্পাপ, দুর্বল আর সবচাইতে সহজ টার্গেট। এবার শেষ যোগ্য শুরু করতে হবে, বুঝতে পেরেছ? আমি চাচ্ছি যেভাবে হোক না কেন এই মেয়ের কাছ থেকে শয়তানকে যেভাবে হোক বের করে ফেলতে, না হলে এই মেয়েকে ও শেষ করে দেবে। বাড়ির বাইরে রীতিমতো ওই সময় নিস্তব্ধ হয়ে গেল। হুজুর, কি বলবো, হঠাৎ করে চারদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। ভয় লাগছিল, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। চারদিকে এমন নিস্তব্ধতায় রীতিমতো নিজের নিঃশ্বাসের শব্দে বিরক্ত লাগছিল। হুজুর, রাত 12টা 1 মিনিট। অর্ণব ঘরের একটা কোণে ধুনো জ্বালিয়ে বসে পড়লেন আর তারপর বললেন, যা কিছু বাকি আছে আজকে শেষ করতে হবে, না হলে কাল সূর্য ওঠার আগেই মেয়ে কিন্তু মারা যাবে বা পুরোপুরি হারিয়ে যাবে। আমি কিছু করতে পারবো না, আজকে যেভাবে ওকে ব্যবস্থা করতে হবে। ঋতিকার শরীর তখন ছটফট করছে, সে ফ্যাল ফ্যাল করে চারপাশে তাকাচ্ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নিজের গাল নিজে রীতিমতো ছেড়ে ফেলছে। বেশিতে রাখা আয়নার ছায়া হঠাৎ করে দেখা গেল এক নারীর মুখ, রীতিমতো ঝুলে থাকা এলোমেলো চুল, বিভৎস কুৎসিত এক হাসি। অর্ণব গর্জে উঠে বললেন, শবনম, তুই এখনো ছাড়িসনি তাই না? মেয়েকে ছেড়ে চলে যা, আমি তোকে শেষবার ওয়ার্নিং দিচ্ছি, চলে যা বলছি। আয়নার ভেতর থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, আমার সন্তান ওদের ভুলের শিকার হয়েছিল, আমি তো শুধু প্রতিশোধ চাই, আমি শুধু একটা জীবন চাই, ওদেরকে বোঝাতে চাই দেখো কেমন লাগে, মেয়ে হারানোর বেদনা কেমন লাগে। তখন সে অর্ণ বলে উঠলো, এই মেয়ে কিছু জানতো না, কিচ্ছু জানতো না। তখন সে শাবনম বলল, আয়নার ভেতর থেকে বলে উঠলো, তবু এই পাপের ফল বহন করবে, যখন এই শরীর আমার, আমি ওকে শেষ করে দিব। এই বলে ঋতিকার মুখ থেকে রীতিমতো রক্তপাত করা শুরু করলো। অর্ণব মঞ্চ পড়া বন্ধ করলেন না, তিনি তার মতো মঞ্চ পড়ে যাচ্ছেন আর এদিকে চারিদিকে রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে। অদ্ভুত এক অবস্থা, ঘর যেন মুহূর্তে দুলে উঠলো, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। ঋতিকার গলা থেকে এক দীর্ঘ চিৎকার বের হলো, আর সেই চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই হাড় কাঁপানো ছিল যে রিমা ছিটকে পড়ে গেলেন দেয়ালের গায়ে। অর্ণব নিজের চোখ বন্ধ করে শেষ মন্ত্র উচ্চারণ করলেন আর বললেন, তুই যাবি না, তোকে জোর করে দিয়ে যাওয়া হবে, বুঝতে পেরেছিস? নাম বলা হয়ে গেছে, চিহ্ন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তোকে ফেরার রাস্তা বন্ধ করে দিলাম, বুঝতে পেরেছিস? দেখ তোর কি হাল করি আমি, আমার সাথে পাঙ্গা নিছিস না, খবর আছে তোর। এক মুহূর্তে সবকিছু নিস্তব্ধ। তারপর ঋতিকার শরীর থেকে হঠাৎ একটা ধোঁয়া বেরিয়ে গেল, তারও ঘন পোড়া গন্ধে বেশে থাকা এক ধোঁয়ার ছাদ রীতিমতো বেরিয়ে গেল, চারিদিকে রীতিমতো ঘন ধোঁয়ায় পড়ে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রীতি তখন নিস্তেজ হয়ে পড়ে, আর সুব্রত ছুটে গিয়ে তাকে ধরলো আর বলল, ঋতিকা, 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 মা চোখ খোল প্লিজ। ধীরে ধীরে চোখ মেলে ঋতিকা ফিসফিস করে বলল, বাবা, আমি কোথায় আছি? আমি কি মুক্ত? আমার শরীর অনেক জ্বালাপোড়া করছে, ব্যথা করছে বাবা। অর্ণব বাঁধা নিচু করে বললেন, একটু সময় লাগবে, শয়তানটা তোমার শরীর থেকে গেছে ঠিক, কিন্তু ছায়া কিন্তু রয়ে গেছে। ও যদি আবার ডাক দেয়, মেয়েটা তো তখন ঝুঁকির মধ্যেই থাকবে, বুঝতে পেরেছ? সুব্রত অসহায়ের মতো জিজ্ঞেস করলেন, কি করতে হবে এখন আমার মেয়েকে? আমি চাই সারা জীবনের জন্য যেন আমার মেয়েটা মুক্ত হয়ে যায়, স্বাভাবিক জীবন যাপন করতে পারে। অর্ণব বললেন, আমি আগামী 3 দিন এখানে থাকবো, কেমন?
তোমাদের কারো মধ্যে যদি কোনো অস্বাভাবিক কিছু হয় জানো, কারণ বেহরিন নামে যে শয়তানটা, সে কিন্তু একা আসেনি, তার সাথে কেউ ছিল, অবশ্যই কেউ ছিল। ঘরে জানালায় বাতাস বইছে, এক কোণে আয়না একটা ভাঙকাজ এখন রীতিমতো উল্টে আছে, আর তার মধ্যে এক জোড়া চোখ যেন চুপি করে তাকিয়ে আছে ভেতর থেকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, ঘরের বাতাসে এক ধরনের অদ্ভুত কারণে কাঁচা ঘামের গন্ধ, পোড়া ধুনোর গন্ধের সাথে রীতিমতো অজানা চাপা গন্ধ, কেমন যেন বিভৎস লাগছিল। সবকিছু কেমন যেন অস্বস্তিকর লাগছিল। এদিকে রীতিকার বিছানায় শুয়ে আছে নিস্তব্ধে, যেন এক কুমারী দেবীর মতো চুপচাপ নিস্তব্ধ। চোখ দুটো রীতিমতো কেমন যেন, ঠোঁটের নিচে এখনো রক্ত গড়িয়ে গড়িয়ে আছে, কিন্তু সেগুলো শুকিয়ে গেছে। আমি রীতিকার কাছে গিয়ে বললাম, কেমন লাগছে মা? আমাকে চিনতে পারছো? আমি তোমার অমরেশ, অমরেশ কাকা। রীতিকা আমার দিকে তাকিয়ে মলিন করে বললেন, অমরেশ কাকা, আমি কি কোনোদিন সুস্থ হতে পারবো না? আমার চোখ দিয়ে রীতিমতো ছলছল করে উঠল। আমি বললাম, মা তুমি চিন্তা করো না মা, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, অর্ণবও সর্বোচ্চ চেষ্টা করছে তোমাকে সম্পূর্ণ সুস্থ করতে। তোমার বাবা আছে তোমার সাথে, আমি আছি তোমার সাথে, তোমার মা আছে তোমার সাথে, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। ভগবানের উপর বিশ্বাস রাখো, অবশ্যই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে মা, তুমি ঘুমাও মা। এদিকে অর্ণব গুহ চুপচাপ তার পাশে বসে আছে, তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের ভিতরে ছায়া জমে গেছে, গাঢ় এক ছায়া, এক নতুন ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা। তিনি যেন বেশ চিন্তার মধ্যে ছিলেন। রিমা ধীরে ধীরে ঘরে ঢুকে বললেন, ভিতরে যাওয়া কি ঠিক হবে? আমার না কেমন যেন ভয় লাগছে। অর্ণব শান্ত গলায় বললেন, আসতে পারেন, সমস্যা নেই। ও ঘুমাচ্ছে, অন্তত শরীরটা ঘুমাচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি গিয়েছে না, বুঝতে পেরেছেন? শুধু গুটিয়ে আছে আর কি। এটাকে বলে হয়েছে দ্বিতীয় স্তর। এই যজ্ঞে একটা ব্যাপার আছে, এই শয়তানকে প্রথম স্তরে একটু ঘায়েল করা যায়, মানে ও এখন একটু ক্লান্ত হয়ে গেছে, দ্বিতীয় স্তরে আবারও জেগে উঠবে। সেটা যদি জেগে যায় তখন একটু বিপজ্জনকই হবে। চিন্তা করবেন না, ব্যবস্থা তো হবেই, আমি তো আছি, দেখছি করা যায়, ঠিক আছে? এদিকে সুব্রত এসে দরজার পাশে দাঁড়িয়ে বললেন, আপনি তো বলেছিলেন বেরিন চলে গেছে, তাহলে কি বলছেন? আমার না ভয় লাগছে, ও যদি ক্লান্ত বা ও যদি বিশ্রামে যায় তাহলে তো আবারও ফিরে আসবে। অর্ণব মুখ তুলে ধীরে ধীরে বললেন, বেরিন চলে গেছে এটা ঠিক, কিন্তু যার মাধ্যম বেরিন এসেছিল সে কিন্তু যায়নি। শবনম, ও এখন এই ঘরের আশেপাশে কোথাও আছে। সুব্রত পেছনে তাকালেন জানলার দিকে, হাওয়া দুলছে পর্দায়, জানলার বাইরে গাছের পাতাগুলো কাঁপছে, যেন কেউ লুকিয়ে আছে। আমি তখন সুব্রতকে বললাম, স্যার আপনি চিন্তা করবেন না, মালিক আপনি চিন্তা করবেন না, একটা না একটা ব্যবস্থা তো হবেই, আমাদের ভগবানের উপর বিশ্বাস রাখুন, আর আমাদের অন্য বহু যেহেতু বলছেন একটা না একটা ব্যবস্থা হবে, চিন্তা করবেন না মালিক। তিনি বললেন, দেখো কি হয়, আমার না খুব চিন্তা হচ্ছে। এদিকে তার মা মানে রীতিকার মা জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাইছেন, মানে স্বপ্ন এখনো বেঁচে আছে? অর্ণব গুহ ঠান্ডা মাথায় বলে উঠলেন, না, ও মারা গেছে, এবং বছর খানেক আগে মারা গেছে, কিন্তু ওর কারিঞ্জিন মানে আমরা যাকে আত্মা বলি, সে এখনো শক্তিশালী হয়ে খুব ভালো মতোই আছে। কারণ ও কিন্তু সাধারণ কোনো আত্মহত্যা করেনি, ও যেটা করেছিল আত্মহুতি দিয়েছিল, অর্থাৎ নিজেকে বলি দিয়েছিল। কালো তন্ত্রে এক ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে নিজের শরীর উৎসর্গ করে কোনো সত্তাকে ডাকার মতো জিনিস, এবং সেটা এতটাই পাওয়ারফুল হয়, এটা যদি একটা মানুষ করে থাকে তাহলে যাকে ডাকা হয়েছে যাকে কোনোভাবেই তাড়ানো সম্ভব হয় না, কারণ সে নিজেকে উৎসর্গ করেছে। কেন বুঝতে পারছেন না? সে নিজেকে উৎসর্গ করেছে এই পরিবারের কোনো একজনকে শেষ করে দেওয়ার জন্য। এটা খুব পাওয়ারফুল একটা বান বা পাওয়ারফুল একটা কালো জাদু বলা যেতে পারে, ভয়ঙ্কর একটা কালো জাদু। দেখছি কি করা যায়, এখনো চিন্তার বিষয় কিন্তু অনেকখানি রয়ে গেছে। আমি রীতিমতো কথাগুলো শুনে থর থর করে কাঁপছিলাম, আর এদিকে লক্ষ্য করলাম কেমন যেন ঘুমের মধ্যে বলিন একটা হাসি যেন হাসছে আমাদের রীতিকা। বা ঘরের নিস্তব্ধতা বিরাজ করছিল, বাতাসে যেন আরো বেশি ভারী হচ্ছিল পুরো পরিবেশটা। আর সুব্রত তখন বললেন,
আপনি তো আগে কখনো এমন আত্মার সম্মুখীন হয়েছেন বলুন তো? অর্ণব নিচু গলায় বললেন, হ্যাঁ, একবার হয়েছিলাম। বছর 5 আগে সে আত্মা একটা 6 বছরের বাচ্চার শরীরে ঢুকেছিল। পুরো পরিবার রীতিমতো চোখের সামনে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। আমি সে রক্ষাটা করতে পারিনি। তখন থেকেই আমি ওই আয়নাটার খোঁজ করছিলাম, যেটা দিয়ে এই আত্মাগুলো নিজেদের চেহারা ঠিক রাখতে পারে। বেহেরিম আসলে একটা ফেস ডুপ্লিকেটর। ও আয়নার সাহায্যে যে কোনো মানুষের ছায়া হরণ করতে পারে। ও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি। কেননা তুমি জানো, ঋতিকার শরীরটা এখন ওর ছায়ায় আটকে আছে। বুঝতে পারছো? কিন্তু ভয়াবহ, ভয়াবহ। ও যে কোনো সময় যে কোনো মানুষের রূপ ধারণ করে তোমাদের সামনে আসতে পারে। বুঝতে পেরেছ? সুব্রত আটকে উঠে বলল, মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে ও এখনো পুরোপুরি মুক্ত নয়, তাই না? এখনো বিপদকে ভয়াবহ আকার ধারণ করতে পারে? অর্ণব বললেন, হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা জটিল পদ্ধতি, যদিও যেটা শুধু অমাবস্যার রাতে করতে হয়। একটা মহাযজ্ঞ করতে হবে। আগামীকাল রাতে এই শয়তানকে যেভাবেই হোক চিরতরে শেষ করতে হবে। সে জেগে ওঠার আগে শেষ করতে হবে। এটা এখন করা যাবে না। এখন করলে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া পড়বে ঋতিকার উপরে। তাই আগামীকাল করতে হবে। আমার শ্বাস আটকে জিজ্ঞেস করলো, ততক্ষণ আমার মেয়ে বাঁচবে তো? অর্ণব বললেন, চিন্তা করবেন না, ও বাঁচবে। এবং আমি যা বুঝতে পারছি, আত্মাটা একবার একা আসবে না। সে সাথে করে অবশ্যই সঙ্গভঙ্গ আরো বেশি কিছু পারলে নিয়ে আসবে। কেননা সে বুঝতে পেরেছে আমি অর্ণব গুহ সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তাই সে এবার গেছে, এবং এবার যখন ফিরে আসবে না, তখন খুব খারাপ ভাবে ফিরে আসবে। বিধ্বংসী হয়ে ফিরে আসার পসিবিলিটি আছে। তো যাই হোক, এভাবেই কথা বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে একটা সময় রাত গড়িয়ে এলো। রাত 10টা। আকাশ আবার মেঘে রেগে গেছে, বাতাস থেমে গেছে। চারপাশে হঠাৎ যেন কুকুরগুলো চুপচাপ হয়ে গেছে। এমন নীরবতা কখনো সাধারণত হয় না। সুব্রত একা বারান্দায় দাঁড়িয়েছিল, পাশে আমিও ছিলাম। সিগারেট ধরাতে ধরাতে তিনি আমাকে বললেন, অমরেশ, ওই চেয়ারটা দাও তো, এটা বসি, মাজাটা ব্যথা করছে। আমি চেয়ার আনতে তখন চলে গেলাম, এবং চলে যাওয়ার পর যখন ফিরে আসলাম, ততক্ষণ একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যা আমি আমার সুব্রতর কাছ থেকে শুনেছিলাম, মানে আমার মালিকের কাছ থেকে শুনেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমি যখন চলে গিয়েছিলাম তখন নাকি কে যেন ফিস ফিস করে তার গড়ি থেকে, মানে ঠিক তখনই তার বাসার গড়ি থেকে কে যেন যাচ্ছিল, আর ফিস করে বলল, দাদা 1 কাপ জল দেবেন? সুব্রত রীতিমতো চমকে তাকালেন। দরজার নিচে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে, পরনে ছেঁড়া পাঞ্জাবি, চোখ দুটো যেন ফাঁকা, ঠান্ডা। সুব্রত ধীর গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? হ্যাঁ। ছেলেটা হঠাৎ করে হাসলো, আর ঠোঁটের কোণে 1 ফোঁটা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়লো। তারপর সে বলল, আমাকে চিনতে পারোনি? তুমি তো সেই যার অপেক্ষায় তোমরা আছো। এক মুহূর্তের মধ্যে ছেলেটা এরকম বিভৎস একটা হাসি দিয়ে ভ্যানিশ হয়ে গেল। সামনে শুধু পড়ে আছে একটা ভাঙা পুতুল, যার চোখ নেই। সুব্রত রীতিমতো ভয়ে দৌড়ে রীতিমতো ঘরে ঢুকলেন, আর আমি তখন সেই সময় চেয়ার নিয়ে এসে একেবারে বোকার মতো দাঁড়িয়েছিলাম। কি আর করবো? তো যাই হোক, তখনই দরজার পাশে এসে দাঁড়ালেন অর্ণব। ওই মুহূর্তে সুব্রতর কাছে গিয়ে বললেন, আমি বুঝতে পারছি তোমাকে ওরা ছায়া আচ্ছন্ন করার চেষ্টা করছে। এর একটা ফাঁদ। আমি বলেছিলাম না, ও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের রূপ ধারণ করে আসবে, তোমাদের ভয় দেখাবার চেষ্টা করবে, তোমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে। এখন থেকে খুব সাবধানে থাকবে। ওরা চারপাশে আসে মানুষের মতো করে, শিশু, বৃদ্ধ, নারী, যে কোনো রূপে। চোখ বন্ধ করলে তোমাদের চারপাশে কিন্তু ঘুরবে, শুধু আয়নার সামনে ওরা নিজেদের আসল চেহারায় ধরা পড়ে। বুঝতে পেরেছো? তাই সাবধানে থাকবে। কোনোভাবে ঘর থেকে বের হবে না, বাসা থেকে কোনোভাবে বের হবে না। বের হলে কিন্তু তোমাদের আক্রান্ত করতে পারে, তোমরা নিজেরাও পজেস্ট হয়ে যেতে পারো। সেই রাতে কেমন যেন লাগছিল, অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল। মোটামুটি সত্যি কথা বলতে হুজুর, আমরা এমন এক পরিস্থিতিতে পড়ে গেছিলাম, কিছু করতে পারছি না। অর্ণব যা বলছে তাই করতে হচ্ছিল আলটিমেটলি। কারণ হুজুর বুঝতেই পারছেন, মেয়েটাকে অলরেডি আক্রান্ত করেছে, এমন ভাবে আক্রান্ত করেছিল যে মেয়েটা মরতে মরতে বেঁচে আছে। অনেকটা বলা চলে যে মৃত্যুর মুখে পড়েছিল আর কি। তো যাই হোক,
ঘরের প্রতিটি কোণে তখন যেন কারো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল হুজুর। বারান্দায় বালতিতে রীতিমতো পানি গড়গড় করছে কোনো কারণ ছাড়া। আর রান্নাঘর হঠাৎ করে ছড়ি পড়ে যাওয়া কেমন যেন লাগছিল সবকিছু। বাথরুমের আয়নায় ভেসে উঠছে এলোমেলো চেহারা, এলোমেলো লেখা, সবকিছু বলছে ঘরের প্রতি ইঞ্চিতে পর্যবেক্ষণ করছে। বোঝাই যাচ্ছিল যেন আমাদের চারিপাশে কিছু একটা আছে যা কিনা আমরা অনুভব করতে পারছিলাম। আর কি অনুভব করতে পারছিলাম না, আমাদের বাসায় ছিল আমি, অর্ণব গুহ, সুব্রত আর রিমা। সবাই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এবং বুঝতে পারছিলাম তারা আছে, আমাদের আশেপাশে আছে, আমাদেরকে নজর রাখছে, কিন্তু আমরা তাদেরকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না। শুধু তারা উপস্থিতি লক্ষ্য করছি। বিভিন্ন ভাবে নিঃশ্বাস ফেলছে আমাদের সামনে, কখনো দেয়ালে আঁকি বুকি কাটছে, বিভিন্ন ভাবে সিমটমস দিচ্ছে, বিভিন্ন লক্ষণ দিচ্ছিল তারা যে আছে, আমাদের আশেপাশে আছে, এটা বোঝানোর জন্য। তো যাই হোক, একটা সময় রীতি হঠাৎ করে চিৎকার করে উঠল আর বলল, আমার পা কি যেন টেনে নিচ্ছে, মা, আমি তো চলে যাচ্ছি, আমাকে বাঁচাও। সে বিছানায় বাঁচকার থাকলেও এক অদ্ভুত অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। অর্ণব সাথে সাথে আয়নাটার কাঁচটা ওর সামনে ধরলেন। ঋতিকার চোখে হঠাৎ করে একটা চেহারা দেখা গেল, অদ্ভুত একটা বের, অদ্ভুত একটা নারী চোখ, মুখটা যেন কুৎসিত ফোড়া এবং মুখ থেকে ধীরে ধীরে রক্ত বেরোচ্ছে বিভৎস। অর্ণব চিৎকার করে বললেন, এই নামই তোকে পেছনের দরজাতে ফেরত পাঠানো হবে। শবনম বালিকে চিয়া, ফিরে যা বলছি, এক্ষুনি ফিরে যা, আর কাউকে কোনো কষ্ট দিতে পারবি না। ঘর মুহূর্তে রীতিমতো কাঁপতে লাগলো, এদিকে যেন মনে হচ্ছিল একেবারে ভূমিকম্প হচ্ছে। আয়নার কাছে দেখা গেল শবনম একেবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মানবীয় রূপে। সে বলল, আমার বাচ্চা, ওদের তো কাউকে মারেনি, আমি মেরেছিলাম, আমি জানতাম আসবে, আমি জানতাম, আমি প্রস্তুত ছিলাম, কিন্তু আমার ভিতরে শূন্যতাকে কে পূরণ করবে এখন? আমি প্রতিশোধ নেবার জন্য আমার বাচ্চাকে মেরেছি, আমি নিজেকে আত্মহত্যা দিয়েছি ওই মেয়েকে শেষ করে দেওয়ার জন্য, পরিবারের মেয়েকে শেষ করে দেওয়ার জন্য। আমি আমার কাজে সফলতা আনবই, কিচ্ছু করতে পারবি না অর্ণব, তুই কিচ্ছু না। অর্ণব রীতিমতো থেমে গেলেন আর বলেন, তুমি নিজের সন্তানকে নিজে শেষ করলে, কিভাবে পেরেছিলে এটা? তখনও বলল, ও বেঁচে থাকলে আমি সুস্থ থাকতে পারতাম না, আর ও মারা গেলেও আমি সুস্থ থাকতে পারিনি, আর আমি মরেছি, ওকেও মেরেছি। আমার আত্মা এখন এই বেশ শরীর ছাড়া আর কোথাও যাবে না, কোথাও না, আমি এখন ওকে শেষ করে ছাড়বো। রীতির মুখ থেকে তখন আবারও সে ভয়ঙ্কর গর্জন আসলো, বিভৎস কণ্ঠে বলল, এই শরীর আমার, তোরা কেউই কিছু করতে পারবি না, কিচ্ছু না। অর্ণব রীতিমতো গর্জে উঠলেন আর বললেন, তুই আয়নায় থাকতে পারিস, কিন্তু কোনো কাজ হবে না, বুঝতে পেরেছিস? আমি তোকে পুড়িয়ে কিন্তু ছাড়খাড় করে দিব। শয়তান, যেখান থেকে এসেছিস সেখান থেকে ফিরে যা বলছি। রীতির শরীর রীতিমতো কেঁপে কেঁপে উঠল, আবার নিস্তেজ হয়ে যায়। রিমা ছুটে এসে বের কপালে হাত রাখলেন আর বললেন, ও ঠান্ডা হয়ে গেছে। এত ঠান্ডা কেন? মৃত মানুষের শরীরটা তো ঠান্ডা হয়ে যায়। অর্ণব রীতিমতো ফিসফিস করে বললেন, ওর শরীরে এখন দুইটা আত্মা ভর করেছে, গায়ের উষ্ণতা থাকবে না, চিন্তা করবেন না, ও এখন পুরোপুরি জেগে গেছে, বুঝতে পেরেছ? আমরা এখন ওর সাথে কিছু করতে পারবো না কাল রাতের আগে। কাল রাত পর্যন্ত আমাদেরকে যেভাবে হোক এই মেয়েকে বাঁচিয়ে রাখতে হবে, যেভাবে হোক ব্যবস্থা করতে হবে, কেননা কাল রাত অমাবস্যা রাত, কালকে রাতেই সম্ভব এই যজ্ঞ শেষ করা। সেই রাতটা কি যে গিয়েছিল হুজুর, বিশ্বাস করুন আপনাকে বোঝাতে পারবো না। আর তখন সবাই রীতিমতো নিস্তব্ধ হয়ে গেছিল এবং সবাই রীতিমতো শান্তি ফিরে পেতে চাইছিল। ঘরের পেছনে খাটের নিচ থেকে একটা ঠান্ডা দীর্ঘ শ্বাসের মতো আওয়াজ হচ্ছিল, চারিপাশে কেমন যেন ফিসফিস আওয়াজ হচ্ছিল, আর বারবার বলছে, আমি এখানে আছি, আমি এখানে আছি। আমাদের মতি ভ্রম ঘটাতে শুরু করলো সেই আত্মাগুলো, আমাদেরকে কোনোভাবেই যেন ছাড়ছিল না। সন্ধ্যা ছুটেই বাড়ির চারপাশে আবারও বদলে যেতে শুরু করলো। আকাশে লক্ষ্য করলাম মেঘ জমেছে, বাতাসে গন্ধ, কিন্তু তা কোনো সাধারণ গন্ধ নয়, ভেজা মাটি, ধুলো আর ছেঁকা দেওয়া চামড়া গন্ধ যেন একসাথে মিশে গেছে। কেউ যেন ধীরে ধীরে অন্ধকারে চাদর টেনে বাড়িটার উপরে ফেলেছে। হুজুর, বিশ্বাস করুন, এমন পরিস্থিতি আমাদের জীবন সম্পূর্ণ তছনছ করে দিয়েছিল। বুঝতে পারছি আমরা যে কি হবে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় যেন মনে হচ্ছিল এই বুঝি আমার মালিকের মেয়েকে শেষ করে দিবে সে শয়তানটা। এতটা ভয় নিয়ে সে রাতটা পার করছিলাম আমরা। অর্ণব গুহ বারান্দায় দাঁড়িয়েছিলেন তখন, চোখ তার ঘরের দিকে। সে ঘরে এখনো আছে ঋতিকা। গত রাতের পর থেকে একটা কথা বলেনি, শুধু চুপ করে পড়ে থাকে সে বিছানায়। মাঝে মাঝে চোখ মেরে তাকায়
কিন্তু ঠিক মতো কাউকে চিনতে পারে না। সুব্রত আর রিমা দুজনে খুব শান্ত আছেন বাইরে, কথাও বলছেন না, কেবল গুনগুন করছেন, যেন কেউ কিছু বলছে, শব্দ না করলেই বাজবে। অদ্ভুত লাগছে। অর্ণব ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। আমি সবকিছু দেখছিলাম হুজুর, চোখের সামনে সবকিছু দেখছিলাম। সঙ্গে তার পিতলের থলেটা ছিল, হাতে একটা কাগজ দেখলাম, একটা কালো কাপড়ে মোড়ানো বই এবং কিছু সিঁদুরও দেখলাম। আর সে আয়নার ভাঙা টুকরো দেখলাম, এক টুকরো হাড়, মানুষের কপালের মাঝখানে হাড়ের অংশ, যেটা দিয়ে মন্ত্র প্রয়োগ করা হয়। ঘরের মধ্যে একটা ছায়া যেন আরো গাঢ় হলো। রাত তখন মোটামুটি 11:47। ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো, শুধু তামার প্রদীপের 3টা শিখা জ্বলছিল। খাটের সামনে আঁকা হয়েছে তান্ত্রিকের বৃত্ত, তাতে ছড়ানো কিছু অদ্ভুত ধরনের গন্ধ ছিল। এবং লক্ষ্য করলাম 3 দিকে 3টা কোণায় 3টা বৃত্ত আঁকা। একটা বৃত্তে তান্ত্রিক মশাই মানে অর্ণব গুহ বসে বলেন, আর বাকি দুটোতে আমরা সবাই ছিলাম আর কি। তো যাই হোক, অর্ণব বললেন, শোনেন, আপনাদেরকে এই বৃত্তে বসানো হয়েছে, আপনার এই বৃত্ত থেকে কোনোভাবে বের হবেন না। যদি বের হন তারা কিন্তু বৃত্ত হয়ে যেতে পারবে, কিচ্ছু করার থাকবে না আমার, বুঝতে পেরেছেন? আর আজকের রাতটা প্রচন্ড কঠিন হবে, কারণ আজ আর তার শেষ পিছু টানটা ছাড়তেই হবে। আজকের শেষ রাত, যে কোনো কিছু ঘটে যেতে পারে, আমিও মারা যেতে পারি, কিন্তু আপনারা বৃত্ত থেকে বের হবেন না, বুঝতে পেরেছেন? আর তার থেকে বড় কথা হচ্ছে, আত্মা নিজের ইচ্ছা এসেছে, তাকে ছাড়াতে হলে অবশ্যই কিছু বিনিময় কিছু দিতেই হবে, তাকে ভোগ দিতে হবে। সুব্রত জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাইছেন বলুন তো? তখন অর্ণব গুহ বললেন, অর্থাৎ একটা আত্মাকে চলে যেতে বাধ্য করতে হলে তাকে ফেরত না চাওয়ার মতো কিছু একটা দিতে হয়, যেমন অপরাধ বোধ, তার প্রাপ্তি অথবা বিকল্প শরীর। আমি কাউকে উৎসর্গ করব না, আমি চেষ্টা করব তার চুক্তি ছিন্ন করে তাকে একেবারে বিলীন করে দিতে, তাকে হত্যা করতে, বুঝতে পেরেছেন? আমি কোন ভোগ দিতে রাজি নই, কেননা ভোগ দিলে ও বারবার ভোগ দিবে এবং বারবার ফিরে আসতে পারে। তাই আমি চেষ্টা করব ভোগ না দিয়ে যেভাবে হোক না কেন ওকে শেষ করে দিতে। রীতিকা তখন নিস্তেজ হয়েছিল। হঠাৎ তার চোখের পাতা কাঁপতে শুরু করলো, মুখটা সাদা হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে, গালের নিচে কালো ছোপ, মনে হচ্ছে কেউ যেন গরম কয়লা ছেঁকা দিয়েছে। তখনই জানালার বাইরে এক অদ্ভুত আওয়াজ হলো। এক মহিলার যেন রীতিমতো খেসে উঠলো, হাসি না কান্না সেটা বোঝা যাচ্ছে না, কেমন মানে গোয়ারের মতো আওয়াজ হচ্ছে। অর্ণব ঘরের ভিতরে প্রবেশ করে আয়নার কাজ করে স্পর্শ করে বললেন, আমি জানি তুমি এখানে আছো শবনম। আমি তোমার আত্মাকে জোর করে তাড়াবো না, তুমি যদি স্বেচ্ছায় যাও আমি তোমাকে অবশ্যই তোমার সন্তানকে মাফ করে দেব, ঠিক আছে? এক মুহূর্তে জন্য নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর রীতির মুখ ফেটে রীতিমতো চিৎকার করে বলে উঠলো, মিথ্যে, তুই মিথ্যে বলছিস, তোর আতম সন্তান মিথ্যাবাদী। কোন লাভ নেই, আমি ওকে নিয়ে যাব, আমি ওকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে মারবো, বুঝতে পেরেছিস? রিমা রীতিমতো মুখ চেপে ধরে রাখলো আর কাঁপতে লাগলেন। অর্ণব গম্ভীর গলায় বললেন, তুমি যদি সত্যি মুক্তি চাও তাহলে আমাকে বলো, কি দিলে তুমি চলে যাবে, সত্যি করে বলো। আর সত্যি করে বলো, তুমি তো আত্মহুতি দাওনি, তুমি শয়তানকে তোমার নিজের দেহ দিয়েছো, তাই তুমি শয়তানের গোলাম হয়ে গেছো, বুঝতে পেরেছো? সত্যি করে বলো, তোমাকে কি দিলে তুমি চলে যাবে, আর এই শয়তানকে কি দিলে সে চলে যাবে, বলো। রীতিকার বুক তখন কালো হয়ে উঠলো, তার কপালে ভেদ করে ঘাম রীতিমতো ঝরছে, চোখে পাতা রীতিমতো কাঁপছে, ঠোঁট নড়ছে না, কিন্তু ভেতর থেকে গর্জন রীতিমতো বেরা যাচ্ছে, ঘর করে আওয়াজ হচ্ছিল। হুজুর, অর্ণব এক হাতে কপালের হাড়ের টুকরোটা নিয়ে তার কপালে ছুঁয়ে দিলেন আর মুহূর্তে বলে উঠলেন, এখন যা দেখছিস সেটা আয়নার শেষ প্রতিবিম্ব, বুঝতে পেরেছিস? বলছি তোকে চলে যেতে, তুই যদি না যাস এর থেকে ভয়াবহ হতে বাধ্য হবো আমি। তিনি আয়নার টুকরোটা রীতিমতো মাটিতে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে ঘরের বাতাস রীতিমতো ছড়ছড় করে শব্দ হতে শুরু করলো, আর কাঁচ যেন নিজে থেকে কাঁপতে শুরু করলো। রীতিকার শরীর কাঁপতে লাগলো, তার বুক ওঠানামা করলো অস্বাভাবিক ভাবে। হঠাৎ করে সে উঠে বসলো, ঠাস করে মুখে একটা হাসি, সেটা কোনো মানুষের মতো না, কেমন যেন বিকৃত। তার চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, একেবারে ধবধবে সাদা হয়ে গেছে, বিভৎস চেহারা হয়ে গেছে। সে বলে উঠলো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি এ বেঁকে ছেড়ে যাব না, কোনো লাভ হবে না, আমি
যে মেয়েকে তো ছেড়ে যাবো না এবং তোকে শেষ করে ছাড়বো। দেখ আমি কি করি। এই বলে রীতিমতো রিতিকার ভেতর থেকে সেই জিনটা বা সেই কারেন্ট জিনটা আমার চোখের সামনে স্পষ্ট আমি দেখলাম। সেই কারেন্ট জিনটা একদম তার শরীর থেকে, রিতিকার শরীর থেকে ধোঁয়ার মতো করে বেরিয়ে এলো এবং মুহূর্তে আমাদের অর্ণবগুহর শরীরের ভিতরে যেন ঢুকে পড়লো। আমরা রীতিমতো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম, এটা কি হচ্ছে। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল এবং এখন সবকিছু উল্টপাল্ট হয়ে গেল। তখন রিতিকা ভুট করে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়লো। আর লক্ষ্য করলাম অর্ণবগুহর চোখ মুখ ফ্যাকাশ হয়ে গেছে, কেমন যেন বিভৎস হয়ে গেছে এবং সে বলে উঠলো, কোনো লাভ হবে না, তুই এ মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিস, আজ তোকে শেষ করে দেব, দেখ আমি কি করি। এই বলে অর্ণব গুহর ভেতর থেকে শবনম রীতিমতো লক্ষ্য করলাম বিভৎস ভাবে তাকে পিটাচ্ছে। মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অর্ণব গুহর শরীরটা কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে। এদিকে অর্ণব গুহ তার নিজের ভিতরে নেই। আমরা রীতিমতো অনেক রকমের জল, মানে পবিত্র জল ছেড়ানো শুরু করলাম, কেননা অর্ণব গুহ আজ নিজে পজেস্ট হয়ে গেছে। এই মেয়েকে সুস্থ করতেছে, কিভাবে সম্ভব সে নিজে ভূত দ্বারা আক্রান্ত হয়ে গেল। আমরা রীতিমতো কি করবো কিছুই বুঝতে পারছি না। ভয়ের মতো অবস্থা, বিভৎস এক অবস্থা হয়ে গেল। আমি তখন আর দেরি না করে দ্রুত সেই পবিত্র পানি বারবার ছিটাতে লাগলাম। ছিটাতে একটা সময়, সামান্য কিছু সময়ের জন্য, 5 মিনিট সময়ের জন্য আমাদের অর্ণব গুহ তার নিজের সজ্ঞানে চলে এসেছিলেন এবং তখন আমাকে বললেন, অমরেশ আমার সবাই শেষ। এই শয়তান আমার আত্মা কেড়ে নিচ্ছে, আমার শরীরের সমস্ত রক্ত আমার শেষ করে দিচ্ছে, আমাকে খেয়ে ফেলছে। শোনো, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমি নিজেকে বলি দিয়ে দিলাম, ভেবে নাও, আমি নিজেকে বলি দিয়ে দিলাম। এই কাজ শুধুমাত্র একজনই করতে পারে বাংলাদেশের, তিনি হচ্ছেন সত্তার কবিরাজ। আমি তোমার ঠিকানা দিয়ে দিচ্ছি। এই বলে তিনি আপনার ঠিকানাটা বললেন। আমি সাথে সাথে কাগজে লিখে রাখি সেই আপনার ঠিকানাটা এবং মুহূর্তেই লক্ষ্য করলাম এক বিকট চিৎকার করে, বিকট আওয়াজ করে, চারিদিকে যেন বিস্ফোরণের মতো করে বিস্ফারিত হয়ে একদম শরীরটা, অর্ণব গুহর শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং মুহূর্তে লক্ষ্য করলাম অর্ণবের শরীরের হাত পা আলাদা হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি একদম ফেটে গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে এবং কালো একটা ধোঁয়া, বিভৎস এক ধোঁয়া চারিদিকে যেন ছড়িয়ে পড়ল এবং এরপর সে ধোঁয়া ধীরে ধীরে আবারও সেই মেয়েটা, মানে রিতিকার শরীরে প্রবেশ করল। তখন রিতিকা আবারও সজাগ হয়ে গেল আর বলল, শোন, আবারও বলছি, আমাকে তাড়াবার চেষ্টা করবি না। যদি তাড়াবার চেষ্টা করিস তাহলে এভাবে যাদেরকে নিয়ে আসবি সবাইকে শেষ করে দেব, একদম শেষ করে দেব। এই বলে রিতিকা তার ঘরে দৌড়ে রীতিমতো চলে গেল। আমরা হতভম্ব হয়ে গেলাম। এদিকে ওই অর্ণব গুহের লাশ পড়ে আছে মেঝেতে, রক্তে ভরে গেছে পুরো বাড়িটা। ওরে বাবারে বাবা, হুজুর, আমার কার লোম দাঁড়িয়ে গেছে। এদিকে সুব্রত রায় রীতিমতো ভয় থরথর করে কাঁপতে রীতিমতো কান্না করে দিল। রিমা রায় রীতিমতো কান্না করে দিল। ওরা কি করবে কিছুই বুঝতে পারলো না। আমরা রীতিমতো ভয়ে সে রাতটা পার করে দিলাম। আমি কি বলবো হুজুর, আমাদের জীবনটা রীতিমতো শেষ হয়ে গেছে। এরপর আর কি করার, রিতিকাকে নিয়ে এভাবেই দিন চলছিল। মোটামুটি 1 সপ্তাহ পর দেখলাম রিতিকা কাঁচা মাংস খাচ্ছে। হঠাৎ করে নিজের মাংস নিজেই রীতিমতো খাওয়া শুরু করলো। আর এদিকে রিতিকার শরীর ছোট হয়ে আসছে হুজুর, ও দিনে দিনে মৃত্যুর মুখে চলে যাচ্ছে হুজুর। কিছুটা করুন হুজুর, আপনি ছাড়া আর কেউই কিছু করতে পারবে না হুজুর। আমাদের রিতিকা মামুনি শেষ হয়ে যাচ্ছে। ওই শয়তান শবনম সবাইকে শেষ করে দিচ্ছে হুজুর, সবাইকে। আমাদের সুব্রত রায় রীতিমতো শয্যাশায়ী হয়ে গেছে। রিমা রায়ের অবস্থা আরো খারাপ হুজুর। ওনারা মানসিক ভাবে বিভ্রান্ত হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে হুজুর। ওই রিতিকার কথা বলছেন, রিতিকাকে আমরা এখন শিকল দিয়ে আটকে রেখেছি হুজুর। কিছু একটা করুন, রিতিকাকে বাঁচান হুজুর। আপনি ছাড়া আর কেউই বাঁচাতে পারবে না, আপনি ছাড়া আর কেউ পারবে না বাঁচাতে। সত্তার কবিরাজ পুরো ঘটনাটা শুনে রীতিমতো ছল ছল করে উঠলো তার চোখ। সত্তার কবিরাজ বললেন,
আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি আজ এখানেই কথা দিচ্ছি, আমি শবনামের আত্মাকে যেভাবে হোক তার আবার ব্যবস্থা করব। চিন্তা করবেন না। আমি আপনার সাথে ভারতে যাব, ভারতে গিয়ে সেখানে গিয়ে আমি চিকিৎসা করব। আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। তবে আজকে সম্ভব না, অবশ্যই কাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আগামীকাল আপনার সাথে আমি অবশ্যই রওনা হব। আমি আজকে রাতে আমার বন্ধু জিনের সাথে অবশ্যই পরামর্শ করব, আমার বন্ধু জিন জায়ানের সাথে পরামর্শ করে এরপরে আমরা আগামীকাল যাব আপনার বাড়িতে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি। অমরেশ মজুমদার বললেন, হুজুর আজকে রাতটা যদি আপনাদের বাসায় থাকার যদি ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো হুজুর। এই আমি তো কাউকে চিনি না। আমি সত্তার কবিরাজ বললেন, আপনি কোনো চিন্তা করবেন, আপনি আমার বাসায় থাকবেন আজকে। আসুন, আমার ঘরে আসুন, বসুন। শোনুন আপনি, অমরেশ যখন পুরো ঘটনাটা বললো সত্তার কবিরাজকে, সত্তার কবিরাজ হতভম্ব হয়ে গেলেন এবং তিনি মোটামুটি ওই রাতে সেই অমরেশকে একটা ঘর দেখিয়ে দিলেন যেখানে তিনি থাকবেন রাতের বেলা। তো যাই হোক, সত্তার কবিরাজ উঠে গেলেন এবং তার সে বিশেষ ঘরের দিকে চলে গেলেন, কেননা তিনি বুঝতে পারছেন এই ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে। তাকে যেভাবে হোক অনেক দ্রুত কিছু না কিছু করতেই হবে। তিনি দরজার তালাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। অমরেশ বাইরে বসে লক্ষ্য করলেন গ্রামের শান্ত পরিবেশটা হঠাৎ করে মুহূর্তে থমথমে হয়ে গেল। আকাশ বেগ জমতে শুরু করলো আর দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতরে সত্তার কবিরাজ নামাজে বসলেন, তার হাতে একটা তসবিহ যার প্রতিটা দানা যেন আলোর মতো চলছে। তিনি কপালে তসবিহটা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেললেন আর তিনি বললেন, জায়ান তোমার বন্ধু, তুমি এসো, আমার তোমাকে খুবই প্রয়োজন, চলে এসো তুমি। অমরেশ লক্ষ্য করলেন হঠাৎ করে চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। একটা অদ্ভুত বাতাল করা গন্ধ চারিদিকে ছড়িয়ে গেল। গন্ধটা এতটাই মিষ্টি ছিল, এতটাই নেশালো ছিল যে একটা মানুষ রীতিমতো হার্ট অ্যাটাক করে ফেলবে, এতটাই সুন্দর। গ্রামের মাটি রীতিমতো কাঁপতে শুরু করলো, যেন এক অদৃশ্য শক্তি মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। অমরেশ বাইরে এসে বসে দেখলেন আকাশের তারাগুলো যেন ঝাপসা হয়ে আসছে, চারদিকের আলো সত্তার কবিরাজের ঘরের দিকে এগিয়ে আসছে, যেন সমস্ত আলো এক জায়গায় মিলিত হচ্ছে। সমস্ত বিক্ষিপ্ত আলো একসাথে এক ঝলকানি উঠলো। আলোটা মুহূর্তেই কেটে গেল, এক সাদা হয়ে গেল চারিদিকটা, এবং সেই সাদা থেকে বেরিয়ে এলো একজন সুপুরুষ, একটা প্রিন্স, লম্বা সুঠাম দেহ, পরনে সাদা জুব্বা আর চোখে এক অদ্ভুত সুন্দর চাহনি। তার চারপাশে রীতিমতো আলোর বনয় তাকে ঘিরে ধরেছে, যেন এক পৃথিবীর কোনো এক সাধারণ মানুষ নয়, সে ছিল জায়ান, এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিন জায়ান। সত্তার কবিরাজ তার দিকে তাকিয়ে বললেন, জায়ান, আমার একটা কাজ আছে, আপনাকে জন্য দ্রুত তলব করা। অবশ্যই কথা শুনেছ, তা বালিকের মেয়ে দীতিকার উপরে খারাপ একটা প্রেত আচরণ করেছে। আপনি একটু খোঁজ নেন না, দেখুন না কি হয়েছে। যদি দ্রুত সম্ভব হয় খুব ভালো হতো। জান গম্ভীর কণ্ঠে বললেন, জি হুজুর, আমি খোঁজ নিব, কিন্তু এটা যদি আমার ধারণার চেয়ে বড় কিছু হয় তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই বলে জান অদৃশ্য হয়ে গেল। অমরেশ বাইরে রীতিমতো থরথর করে কাঁপছিলেন। তিনি বুঝতে পারছিলেন এই ঘটনা তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। তো যাই হোক, গ্রামের সেই আম গাছের নিচে সত্তার কবিরাজের বাড়ির উঠোনে অমরেশ বসেছিলেন। রাতের আকাশের সেই ঘন ঘটা এবং ঠান্ডা সেই ভয়ঙ্কর ধুমধুমানি কিন্তু কমেনি। তিনি বারবার কবিরাজের সেই ঘরের দিকে তাকাচ্ছিলেন, যেখানে একটু আগে আলোর ঝলকানি আর বাতাল করা গন্ধ ছড়িয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল ওই গ্রাম, এই বাড়ি, এমনকি এই রাতটাও বেশ অলৌকিকতার এক নিদর্শন হতে লাগছে। কিছু একটা অশুভ শক্তি তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সত্তার কবিরাজ ঘর থেকে বেরিয়ে এলেন, তার চোখে এক গম্ভীর চিন্তার ছাপ। তিনি অমরেশের পাশে বসলেন আর বললেন, অমরেশ, আপনি একটু ধৈর্য ধরুন, কেমন? জান গেছে, আমার বন্ধুজন গেছে খোঁজ করতে, সে ফিরে এলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। অমরেশের রীতিমতো গলা শুকিয়ে গিয়েছিল। তিনি কোনো রকমে বলেন,
হুজুর, এই জায়ান্তাকে আপনি বললেন উনি মানুষ নন, জিন? আমার ভয় করছে। সত্তার কবিরাজ হালকা এসে বললেন, ভয় পাও না, জায়ান আমার বন্ধু জিন, সেই পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিন। সে কখনো কোনো মানুষের ক্ষতি করে না, যদি না কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তার কাছে এই পৃথিবীর অনেক রহস্যের চাবিকাঠি আছে। রীতিকার উপরে যা ঘটছে তার পেছনে সত্য জানতে জায়ান আমাদের একমাত্র ভরসা। অমরেশ আর কিছুই বলতে পারলেন না। তিনি তার মাথা নেড়ে সম্মতি জানালেন। তার মনের মধ্যে রীতিকার সেই ফাঁকা চোখ আর অমানসিক কণ্ঠ বারবার রীতিমতো ভেসে উঠছিল। তিনি ভাবছিলেন, কি এমন ঘটনা ঘটলো যে একটা সুন্দরী প্রাণচঞ্চল মেয়ে এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেল? ঘটনাটা কি? তো যাই হোক, জায়ান প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা পর ফিরে আসলো। আকাশে হঠাৎ করে আবারও ঝড়ের মতো শব্দ হলো। মনে হলো অদৃশ্য কোনো শক্তি বাটিতে আছড়ে পড়লো। গ্রামের বাটি থরথর করে কেঁপে উঠলো, চারিদিকে ধুলায় ভরে গেল। আর দূরের কুকুরগুলো আরো জোরে জোরে কাঁপতে লাগলো। তারা বুঝতে পারলো কোনো ভয়াবহ কিছু এসেছে। আর অমরেশের হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তিনি জীবনে প্রথমবার এরকম দেখলেন। তো যাই হোক, তিনি দেখলেন সত্তার কবিরাজের ঘরের দরজা থেকে আবার সে আলোর ঝলকানি বেরিয়ে এসেছে। চারদিকে সেই গন্ধ যেন ছড়িয়ে পড়েছে, বাতাল করা গন্ধ। আর এতটাই তীব্র গন্ধ যে অমরেশের মাথা ঘুরে গেল। তিনি চোখ বন্ধ করে বাটিতে হাত রেখে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। ঘরের ভেতর থেকে জান বেরিয়ে এলো। তার সেই সুঠাম দেহ, জুম্পা পরা সাদা রং আর চোখের দীপ্তি অমরেশকে মুগ্ধ করে তুলল, কিন্তু সেই সঙ্গে ভয়ও জাগালো। জায়ানের চারপাশে একটা অদ্ভুত আভা, যেন এই পৃথিবীর কোনো সাধারণ প্রাণী নয়। সত্তার কবিরাজ জায়ানের দিকে তাকিয়ে বললেন, কি খবর? কি খবর আনলেন জায়ান সাহেব? জায়ান গম্ভীর কণ্ঠে বললেন, যেন এমন এক কণ্ঠ যেন পাহাড় থেকে আসছে। হুজুর, অমরেশ যা বলেছে তার সত্যি। রীতিকার উপরে এক বিভৎস ভয়ঙ্কর জিনের আছড় পড়েছে। এটা কোনো সাধারণ জিন নয়, এটা এক ভয়াবহ ইফরিত। আর এই ইফরিতকে কেউ ইচ্ছে করে রীতিকার উপরে চালান করেছে। অমরেশের মুখ ফ্যাকাশ হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ইফরিত? এটা আবার কি হুজুর? সত্তার কবিরাজ গম্ভীর গলায় বললেন, ইফরিত হলো এক জিন। জিনের মধ্যে সবচাইতে ধ্বংসাত্মক প্রজাতির জিন সবচেয়ে ক্ষতিকর জিন। তারা শুধু আচরণ করে না, তারা শেষ করে দেয়। তখন জান বলল, ইফরিতকে চালান করেছে কে আর কেন জানেন? জানের চোখ একেবারে তীক্ষ্ণ দৃষ্টি সে বলল, তবে শুনুন সেই ঘটনা। রীতিকার প্রেমিক সুরঞ্জিত, তার সঙ্গে রীতিকার প্রায় 5 বছরের সম্পর্ক ছিল। কিন্তু 1 বছর আগে কথা কাটাকাটির জেরে রীতিকার সম্পর্ক ভেঙে যায়। আর সুরঞ্জিত তাকে ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু রীতিকা তাকে আর সুযোগ দেয়নি। শেষে সে কাশীনাথ তান্ত্রিক নামে একজনের কাছে গিয়েছিল। কাশীনাথ তাকে কালো জাদুর প্রতিশ্রুতি দিয়েছিল যাতে রীতিকা তার কাছে ফিরে আসে। কিন্তু কাশীনাথ ভুল করেছে। সে ভুল মন্ত্র প্রয়োগের মাধ্যমে রীতিকার উপর মরণ বন মেরে দিয়েছে। আর এই কালো জাদুর কারণে হৃদ এখন রীতিকার শরীরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। আর হুজুর, রীতিকা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে হুজুর। জায়ানের কথা শুনে সত্তার কবিরাজের মুখ শুকিয়ে গেল। তিনি বললেন, মরণবান? এত বড় সাহস কাশীনাথের? আর সুরঞ্জিতেরা জানতো? জায়ান মাথা নেড়ে বলল, সুরঞ্জিত জানতো না। সে শুধু রীতিকাকে ফিরে পেতে চেয়েছিল, কিন্তু কাশীনাথ তাকে বোঝায়নি যে কালো জাদুর পরিণতি কি হতে পারে। এখন রীতিকার শরীরের হৃদ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাকে বের করা সহজ হবে না। তো অমরেশের চোখ রীতিমতো ছলছল করে এলো। তিনি বললেন, হুজুর, এখন কি করতে হবে? রীতিকা দিদিকে তাহলে আর বাঁচবে না? সত্তার কবিরাজ রীতিমতো চুপ করে রইলেন। তিনি তারপর বললেন, দেখুন, চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব সম্ভব। কিন্তু এটা একটা যুদ্ধ হবে অমরেশ। আমাকে কলকাতায় যেতে হবে। জান বলল, হুজুর, আপনি কাল সকালে যাবেন। আমি কায়ুমকে পাঠাচ্ছি, সে আপনাকে আর অমরেশকে কলকাতা নিয়ে যাবে। কিন্তু সাবধান, ইফরিত জানে যে আপনি আসবেন।
তাই আপনি আপনার প্রস্তুতি নিয়ে যাবেন, আর অবশ্যই শরীর বন্ধ করে যাবেন, আর অবশ্যই আপনার সমস্ত জিনিসপত্র সাথে করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে প্রস্তুত থাকবে। এই বলে জায়ান আবারও অদৃশ্য হয়ে গেল। চারদিক আলো রীতিমতো আবারও ম্লান হয়ে গেল, আর সে ডিশালো গন্ধটাও কেটে গেল। অমরেশের বুকে ধুকধুকানি রীতিমতো বেড়ে গেল। তিনি সাত্তার কবিরাজের দিকে তাকিয়ে বললেন, হুজুর, এই কায়ুমটা আবার কে? সাত্তার কবিরাজ হাসলেন আর বললেন, আরেকজন বন্ধু, চিন্তা করো না, সে আমাদের সাহায্য করবে। তুমি এখন একটু বিশ্রাম নাও, যাও, কাল ভোরে আমরা রওনা হবো, কেমন? তো যাও। সে রাতে সাত্তার কবিরাজ আর চিন্তা করলেন না, তিনি ঘুমিয়ে পড়লেন। ভোরের আলো ফুটতে সাত্তার কবিরাজ তার ব্যাগ গোছাতে শুরু করলেন। তিনি নিলেন জমজমের পানি, কোরআন শরীফ, কিছু তাবিজ আর বিশেষ তজবি। অমরেশ তখনও ঘুম থেকে পুরোপুরি জাগেননি। তিনি রাত ভর ঘুমাতে পারেননি। জানের কথাগুলো তার মাথায় ঘুরছিল। ইফরিত, মরণবান, কালো জাদু, এসব তার কাছে একেবারেই অচেনা এবং ভয়ঙ্কর। সাত্তার কবিরাজ তখন উঠানে এলেন। তখন তিনি দেখলেন একজন অপূর্ব সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছে, আর তার পরনে সাদা পাঞ্জাবি এবং চোখে এক অদ্ভুত শান্তি, তার মুখে এক হাসি। অমরেশও তার দিকে তাকে কেমন যেন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিনি কখনো এমন সুন্দর মানুষ দেখেননি। তার চেহারায় যেন এক অলৌকিক আভা। সাত্তার কবিরাজ কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম কায়ুম। কায়ুম তখন সালাম ফিরে বলেন, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি প্রস্তুত আছি। অমরেশ কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, উনি কে? এমন সুন্দর চেহারা তো আমি জীবনে দেখিনি হুজুর। সাত্তার কবিরাজ এসে বলেন, উনি আমার বন্ধু কায়ুম। কিন্তু অমরেশ দাদা, উনি কিন্তু মানুষ নন, উনি কিন্তু একজন জিন। অমরেশ রীতিমতো ভয় লাফিয়ে ওঠেন। তার মুখে একেবারে ফ্যাকাশ হয়ে গেল। জিন? হুজুর, কি বলছেন আপনি? সাত্তার কবিরাজ শান্ত গলায় বললেন, ভয় পেও না, কায়ুম কোনো ক্ষতিকর জিন নয়। সে আমাদের কলকাতা নিয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। রীতিকার অবস্থা যে কোনো মুহূর্তে কিন্তু আরো খারাপ হতে পারে। কায়ুম এগিয়ে এসে বলল, হুজুর, অমরেশ আমার হাতে কিন্তু সময় কম। আপনারা দুজনে আবার হাত ধরুন, শক্ত করে ধরবেন, আর চোখ বন্ধ করুন। আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারে। অমরেশের হাত পা রীতিমতো কাঁপছিল। তিনি কোন রকমে কায়ুমের হাতটা ধরলেন। সাত্তার কবিরাজও কায়ুমের অন্য হাতটা ধরলেন। দুজনে চোখ বন্ধ করলেন। হঠাৎ তাদের শরীর হালকা হতে শুরু করলো। মনে হলো বাড়ি থেকে রীতিমতো উড়ে উড়ে যাচ্ছে। এক প্রচন্ড ঠান্ডা বাতাস তাদের শরীরে রীতিমতো আঘাত করতে লাগলো। অমরেশের দাঁত রীতিমতো কাঁপছিল, শরীর রীতিমতো ঠান্ডায় জমে যাচ্ছে। তিনি অনুভব করলেন তারা মাটি থেকে অনেকটা উপরে ভাসমান অবস্থায় আছেন। চারদিক থেকে বেগ জড়ো হচ্ছে আর প্রচন্ড বাতাস বইছে। আর অমরেশ ভয় চিৎকার করতে করতে বললেন, হুজুর, এইসব কি হচ্ছে? আমার তো বুক কাঁপছে। সাত্তার কবিরাজ ঠান্ডা গলায় বললেন, চিন্তা করুন অমরেশ, আমরা একদম ঠিক আছি। এই তো আর কিছুক্ষণ। সাত্তার কবিরাজ হালকা করে চোখ খুলে দেখলেন তারা সত্যি আকাশে ভাসছেন। চারিদিকে মেঘের ঘন ঘটা, আর দূরে কলকাতার আলো ঝিকমিক করছে। তিনি বুঝলেন কায়ুম তাদের অলৌকিক শক্তিতে কলকাতার দিকে নিয়ে যাচ্ছে। ঠিক তার 5 মিনিট পর তাদের পা মাটিতে স্পর্শ করলো। কায়ুম বলল, এবার চোখ খুলতে পারেন। কলকাতার সে উত্তর, সে প্রাচীন হাভেলির সামনে দাঁড়িয়ে তিনজনের শরীর রীতিমতো হীন হয়ে গেল। ভোরের প্রথম আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশে ধূসর বেগের আস্তরণ, আর দূরে কোথাও যেন কাকের কর্কশ কণ্ঠ ভেসে আসছে। বাতাসে এক অস্বাভাবিক ঠান্ডা ভাব, যেন কোনো অদৃশ্য শক্তি তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সাত্তার কবিরাজের হাতে এক পুরনো পিতলের বোতলের জমজমের পানি আর চোখের দৃঢ়তা। তার ভিতরে এক অজানা আশঙ্কা ঘোরপাক খাচ্ছিল। তার পাশে অমরেশ মজুমদার, বয়স মধ্যবয়সী চাকর, যার মুখ রীতিমতো ফ্যাকাশ হয়ে গেছে, চোখে ভয় আর বিস্ময়ের মিশ্রণ। আর কায়ুম মানুষ রূপে থাকলেও তার চোখে এক অলৌকিক শান্তি ছিল, যেন সে জানে বাড়ির ভিতরে ভয়ঙ্কর শক্তি অপেক্ষা করছে। অমরেশের গলা শুকিয়ে গেল, তার হাত পা কাঁপছিল। সে বারবার গেটের দিকে তাকাচ্ছিল, যেন লোহার গেটের উপরে মৃত্যু দাঁড়িয়ে আছে। সে বিশেষ করে বলল, হুজুর, আমার না বুক কাঁপছে, এই বাড়িতে ঢুকতে আমার ভয় লাগছে। যার দৃশ্য রাতে দেখেছি, সে ফাঁকা চোখ, অমানসিক হাসি, আমি আর না পারছি না। সাত্তার কবিরাজ তার কাঁধে হাত রেখে বলল, অমরেশ, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কায়ুম এখানে আছে, আর জান আমাদের পথ দেখাবে। আমরা রীতিকাকে বাঁচাবো।
এটা আমার প্রতিজ্ঞা হতো। তিনি তার তসবিটা হাতে নিয়ে একবার কপালে ঠেকান, যেন নিজেকে শক্তি যোগাচ্ছেন। কারণ যার চেহারায় এখনো সে অপার্থিব সৌন্দর্য, শান্ত কিন্তু ধীর কণ্ঠে তিনি বললেন, হুজুর, আমরা যত দেরি করবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। এই শক্তি এখন চরমে উঠেছে, আমাদের এখনই ভেতরে যেতে হবে। তার চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে ইতিমধ্যে ফ্রিদের উপস্থিতি টের পাচ্ছে। সাত্তার কবিরাজ মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি জমজমের পানির বোতল খুলে রীতিমতো গেটের উপরে পানি ছিটালেন। প্রতিটি ফোঁটা মাটিতে পড়তে একটা হালকা শীর্ষের মতো শক্ত হলো, যেন পানি থেকে অদৃশ্য আগুনের সংঘর্ষ লিপ্ত হলো। তিনি মাটিতে পানি ছিটাতে ছিটাতে এগিয়ে গেলেন, আর তার পেছনে অমরেশ আর কায়ুম। বাড়ির ভেতরে পা রাখতে একটা ঠান্ডা অশুভ হাওয়া তাদের শরীরে আঘাত করলো। চারদিকে একটা পচা বিষাক্ত দুর্গন্ধ, যেন কিছুটা মরে পড়ে যাচ্ছে। আর সেই গন্ধের সঙ্গে মিশে আছে অদ্ভুত এক ধাতব গন্ধ, যার রক্তে তার লোহা মিশ্রণ। অমরেশের গলা শুকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, হুজুর, এই গন্ধ, এইটা কিসের গন্ধ? আমার মনে হচ্ছে বাড়িতে কিছুটা মরে পড়ে আছে হুজুর। তার কণ্ঠে রীতিমতো সুর এতটাই স্পষ্ট ছিল যে সাত্তার কবিরাজও এবার তার দিকে তাকালেন। সাত্তার কবিরাজ একদম চুপ করে রইলেন। তিনি জানতেন এই গন্ধ কোনো সাধারণ গন্ধ নয়, এটা মরার গন্ধ, মরা 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 দেহের গন্ধ। এটা ফ্রিদের উপস্থিতির চিহ্ন। তিনি গম্ভীর গলায় বললেন, অমরেশ, তুমি আমার পেছনে থাকো, তোমার পাশে থেকো। এই বাড়িতে যা আছে তা আমাদের জন্য অপেক্ষা করছে। তারা ড্রয়িং রুমে পৌঁছাতে তাদের পা রীতিমতো থমকে গেল। বেঁচেতে রক্তের স্রোত, যেন কেউ এক বাঁধি রক্ত ঢেলে দিয়েছে। দেওয়ালের নখের আঁচড়ের চিহ্ন যেন জানোয়ারের মতো ক্রোধ প্রকাশ করছে। রক্তের দাগগুলো এতটাই গাঢ় ছিল যে মনে হচ্ছে এই ঘরে কয়েক ঘন্টা আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এক কোণে এক মার্বেলের টেবিলের পাশে একটা মানুষের মাথা পড়ে আছে, তার চোখগুলো খোলা, মুখের একটা হিম শীতল ভাব। অমরেশ কাছে গিয়ে দেখলেন, আরে এটা তো রিমা রায়ের মাথার, রীতিকার মায়ের মাথা। অমরেশ চিৎকার করে উঠলেন আর বললেন, হে হে ভগবান, দিদিমণি। তিনি রীতিমতো বাটিতে বসে পড়লেন আর হাত পা কাঁপছে, চোখে জল। বললেন, এ কি হয়ে গেল হুজুর? এ কেমনে হলো? সাত্তার কবিরাজ মুখ রীতিমতো গম্ভীর হয়ে গেল। তিনি কায়ুমের দিকে তাকিয়ে বললেন, এটা ফ্রিদের কাজ, এর শক্তি আমরা যতটা ভেবেছিলাম চাইতে অনেক বেশি হয়ে গেছে। এটা শুধু রীতিকাকে আচুরি করেনি, এটা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কাম চুপ হয়ে আছে, তার চোখে চারপাশে ঘুরছে আর সে কোন অদৃশ্য শক্তি উপস্থিতি খুঁজছে। হঠাৎ করে পাশের ঘর থেকে একটা ভারী পায়ের শব্দ ভেসে এলো। শব্দটা এতটাই জোরালো মনে হচ্ছিল কি যেন ধীরে ধীরে বেঁচেতে পা ঘষে ঘষে হাঁটছে। অমরেশ ভয় পিছিয়ে গেল, তার হাতে সাত্তার কবিরাজের কুর্তা চেপে ধরল। সুব্রত রায় দরজার কাছে এসে দাঁড়ালেন। তার শরীরে রক্তে মাখামাখি, চোখে রীতিমতো লাল হয়ে গেছে আর তার হাত পা কাঁপছে। তার মুখে এক হতাশা আর ভয়ের গ্লানি। সে কাঁদতে কাঁদতে বলল, অমরেশ, অমরেশ, তুমি এসেছো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমার সীমাকে শয়তানটা শেষ করে দিয়েছে, আমি তাকে বাঁচাতে পারিনি। তার কণ্ঠ রীতিমতো ভেঙে গেল। সে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। অমরেশ কাঁদতে কাঁদতে বললেন, দাদা বাবু, এ কি হয়ে গেল? কিভাবে সম্ভব? আর ইনি হলেন সাত্তার কবিরাজ। আমি তাকে নিয়ে এসেছি সেই বাংলাদেশ থেকে, রীতিকা দিদিকে বাঁচাতে নিয়ে এসেছি। সুব্রত রায় সাত্তার কবিরাজের দিকে তাকালেন আর বললেন, আপনি কে? আপনি কি আমার মেয়েকে বাঁচাতে পারবেন? ওর মেয়ে নেই, ওর ভেতরে কিছুটা ঢুকে গেছে। আমি দেখেছি ওর মায়ের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল কাঁচা। আমার রিমা। তার কথা শেষ না করে রীতিমতো হাও মাও করে কেঁদে ফেললেন। সাত্তার কবিরাজ শান্ত গলায় বললেন, সুব্রত বাবু, আমি চেষ্টা করব। আপনারা রিমার দেহটা সৎকারের ব্যবস্থা করুন, লোকজন ডাকুন, আর আমি এখনই রীতিকার কাছে আছি, সময় হাতে খুবই কম। সুব্রত রায় কাঁদতে কাঁদতে বলেন, শুনেন, আমি বাজারে গিয়েছিলাম, ফিরে এসে দেখি রীতিকা তার মায়ের মাংস পিস পিস করে কেটে কেটে খাচ্ছে। তার চোখে কোনো মানুষের ভাব ছিল না। আমি চিৎকার করে উঠছিলাম। অনেক কষ্টে তাকে জানালার গ্রিলের সাথে দড়ি দিয়ে রীতিমতো বেঁধে রেখেছি। কিছু একটা করুন। সে আমাকে অনেক ঝাঁপিয়ে পড়েছিল, আমার মাংস খেয়েছে, দেখুন না। এই বলে তিনি তার হাতের মাংস দেখালেন। সেখানে এক ক্ষুব্ধ মাংস রীতিমতো খেয়ে ফেলেছে। তিনি বললেন, আমার মেয়ে আর মেয়ে নেই হুজুর, ও পুরো শেষ হয়ে গেছে।
সাত্তার কবিরাজ গম্ভীর গলায় বললেন, আপনি শান্ত হন, আমি এখনই কাজ শুরু করছি। অমরেশ, তুমি সুব্রত বাবুকে সামলাও। কায়ম, তুমি আমার সঙ্গে এসো। কেমন? সাত্তার কবিরাজ আর কায়ম রীতিকার ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজার সামনে দাঁড়াতেই ভয়ঙ্কর দুর্গন্ধ তার নাকে এলো। গন্ধটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল ঘরের ভেতরে কোনো মৃতদেহ পৌঁছে গলে যাচ্ছে। দরজার ওপাশ থেকে অমানসিক এক ভয়াবহ গর্জন ভেসে আসলো, যেন জানোয়ার আটকা পড়েছে। শব্দটা এতটাই বিভৎস ছিল, অমরেশ পিছিয়ে গেল, দেয়ালে হেলান দিলেন, আর তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। মুখে কোনো কথা নেই। কাউ শান্ত গলায় বললেন, হুজুর, জান আমাকে একটা দোয়া দিয়েছে, এইটা পরে আপনার শরীর বন্ধ করতে হবে, নইলে ইফরিত আপনার উপরে হামলা করতে পারে। তিনি একটা কাগজে লেখা দোয়া সাত্তার কবিরাজের হাতে দিলেন। সাত্তার কবিরাজ দোয়াটা পড়তে লাগলেন। তার কপালে রীতিমতো ঘাম জমছিল, কিন্তু তার চোখে অদম্য সাহস। তিনি দরজায় হাত ধরলেন। দরজাটা ধরতে রীতিমতো ঠান্ডা অশুভ হাওয়া তার মুখে আঘাত করল। ঘরের ভেতর অন্ধকার, শুধু জানালা দিয়ে শুধু আলো কিছুটা দৃশ্যমান হয়ে আছে। ঘরের মাঝখানে রীতিকা দেয়ালের রীতিমতো জানালার গ্রিলের সাথে জোর করে রীতিমতো জোশি দিয়ে বাঁধা আছে তাকে। সেটা যাতে নড়তে না পারে। তার মাথার এক পাশ দিয়ে রক্ত ঝরঝর পড়ছে, যেন কেউ তাকে মাথায় আঘাত করেছে। আর তার হাতের মাংস ঝুলে ঝুলে পড়ছে, যেন একটা জানোয়ার তার হাতের চামড়া রীতিমতো খেয়ে ফেলেছে। আর তার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, যেন কয়েক মাস ঘুমায়। তার শরীর কাঁপতে শুরু করলো, আর বাজে গর্জন করতে শুরু করলো, আর রীতিমতো কিছুটা বেরিয়ে আসতে চাইছে তার শরীর থেকে। তার চোখে কোনো মানবিকতা নেই, বিভৎস অবস্থা, অমানসিক এক দৃষ্টি, যা দিয়ে রীতিমতো পৃথিবীর যে কাউকে ভয়ঙ্কর করে তোলা দিতে পারে। অমরেশ পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, হুজুর, হুজুর, এটা কি? এটা তো আমাদের রীতিকা নয়, এটা তো পিশাচ হয়ে গেছে, পিশাচ। তার কণ্ঠের মতো ভয় শুন এতটাই তীব্র ছিল যে সাত্তার কবিরাজও একবারে তার দিকে তাকালেন। সাত্তার কবিরাজ বললেন, অমরেশ, তুমি পেছনে থাকো, কায়ম তুমি আমার পাশে আসো। তিনি তার ব্যাগ থেকে জমজমের পানির বোতল বের করলেন। তিনি রীতিকার শরীরে পানি ছিটালেন। পানিটা তার শরীরে পড়তেই রীতিকা চিৎকার করে উঠল, যেন পানি তার শরীরে আগুনের মতো কাজ করছে। তার কণ্ঠ থেকে এক বিভৎস আওয়াজ বেরিয়ে এলো, তুই কে? আবার পথে আসিস না। সাত্তার কবিরাজ দীর্ঘ গলায় বললেন, আমি সাত্তার, আল্লাহর বান্দা, তুই যে হোস, এই বেশ শরীর থেকে বেরিয়ে যা বলছি। তিনি ব্যাগ থেকে চকের গুঁড়োটা বের করে মেঝেতে একটা গোল বৃত্ত এঁকে বসে পড়লেন। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি, যেন প্রতিটা শব্দ ঘরের বাতাসকে কাঁপিয়ে দিচ্ছে। প্রতিটা আয়াতের সঙ্গে তার ঘরের তাপমাত্রা কমতে লাগলো, আর রীতিকার শরীর আরো জোরে জোরে কাঁপতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর ঘরের ভেতর থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। শব্দটা এতটাই তীব্র ছিল যে মনে হলো ঘরের দেওয়াল কাঁপতে শুরু করেছে। রীতিকার শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটা ধীরে ধীরে একটা আকৃতি নিল, একটা বিশাল ভয়ঙ্কর মূর্তি। তার চোখ দুটো জ্বলছে যেন আগুনের গোলা। তার শরীরে এক অদ্ভুত মানসিক শক্তি, যেন এই পৃথিবীর কোনো প্রাণীর নয়। সে গর্জন করে বলল, তুই কে? হে মানব সম্প্রদায়, আমার কাছে বাধা দিস না। বে আমার দখলে, আমাকে চালান করা হয়েছে, ভোগ দেওয়া হয়েছে, আমি মেয়েকে ছাড়ব না। সাত্তার কবিরাজ ভয় পেলেন না। তিনি রেগে বলেন, ইফরিত, তো ইফরিত আমি জানি তুই কাশীনাথের হাতে চালান হয়েছিস, কিন্তু আমি তোকে একবার মানা করছি, তুই চলে যা। আর আমি যাকে ডাকবো সে আসলে কিন্তু তুই পালানোর জায়গা খুঁজে পাবি না, বুঝতে পেরেছিস? তখন ইফরিত বলল, সাত্তার কবিরাজ, ঠিকই ভেবেছিস তোর এই থ্রেট আমি ভাবে যাব? আমি হলাম ইফরিত, ওই সত্তা যে কিনা সবচাইতে ক্ষতিকর হয়ে থাকে। আমি কোনোভাবে মেয়েকে ছেড়ে যাব না, যাকে পারিস ডাক। সাত্তার কবিরাজ আর দেরি করলেন না। চোখটা বন্ধ করে তিনি ডাকতে শুরু করলেন, জায়ানকে।
জায়ান, আপনি কোথায় আছেন? মুহূর্তের মধ্যেই চারদিকটা আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। সে বাতাল করা গন্ধ আবারও ছড়িয়ে পড়ল। এতটা তীব্র সেই গন্ধ ছিল যেন অবনেশের মাথা ঘুরে গেল। মাটি কাঁপতে শুরু করলো আর আকাশ থেকে আলো এসে সত্তার কবিরাজের চারপাশে জড়ো হতে লাগলো। তারপর এক বিশাল দেহি দানবের মতো আকৃতি প্রকাশ পেল। সে ছিল জায়ান, এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিন জায়ান। তার চোখে আগুন আর তার কণ্ঠে এক বিভৎস গর্জন। জায়ান ইফরিতের দিকে তাকিয়ে বলল, ইফরিত, তুই আমার পথে এসেছিস, এখন তোর সময় শেষ। ইফরিত একটা হাসি দিল, ভয়ঙ্কর এক বিভৎস হাসি, আর বলল, জায়ান, তুই শক্তিশালী, কিন্তু আমি বেশ শরীরে আছি, তুই আমাকে কোনোভাবে বের করতে পারবি না। জানার কথা বললো না, সে ফ্রিজের উপরে ঝাঁপিয়ে পড়লো। ঘরের ভেতরে বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। জানালার কাঁচ রীতিমতো কাঁপতে শুরু করলো। দেওয়ালে আঁচড়ের দাগ শুরু হলো। অমরেশ ভয়ে রীতিমতো বাটিতে গড়িয়ে পড়লো আর হাত দিয়ে রীতিমতো বুক ঢেকে ফেললো। চারিদিকে বিভৎস এক অবস্থা তৈরি হলো। চারিদিকে বিদ্যুৎ চমকাতে লাগলো। জানার এই ফ্রিজের মধ্যে শুরু হলো এক বিভৎস লড়াই। ঘরের ভেতরে আলো চারিদিকে রীতিমতো ভরে গেল আর অন্ধকার হয়ে যাচ্ছিল মুহূর্তেই, যেন দুটো শক্তি একে অপরের সাথে ধ্বংসলীলা চালাচ্ছে। জায়ান ইফরিতকে ধরে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং আকাশে এক বিভৎস বিশাল বিস্ফোরণের মতো তৈরি হলো আর যেন এক উল্কা পিণ্ড পড়ল আকাশের চারিদিকে। আগুনের গোলা যেন আকাশে ছেয়ে গেল। আর অমরেশ আর সত্তার কবিরাজ বাইরে তাকিয়ে দেখলেন আকাশে আলো আর আগুনের খেলা হচ্ছে। কিছুক্ষণ পর জায়ান ফিরে এলো। তার শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু তার চোখে এক ক্লান্তি। সে বলল, শরীর শেষ, এখন রীতিকাকে পানি পড়ার তাবিজ দিয়ে দিন, সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। সত্তার কবিরাজ রীতিকাকে শরীরে রীতিমতো তাবিজ পরে দিলেন। তিনি জমজম পানি দিয়ে তার শরীর ধুয়ে দিলেন। রীতিকার শরীর ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তার চোখের দাগ অলৌকিক ভাবে রীতিমতো কমতেও লাগলো আর তার শরীরে কাঁপুনও থেমে গেল। সুব্রত রায় বাইরে থেকে এসব দেখছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আবার বেকি সত্যি বেঁচে যাবে। সত্তার কবিরাজ বললেন, আল্লাহর রহমতে সে সুস্থ হবে, তবে কিছু নিয়ম মানতে হবে। তাকে কিছুদিন নিয়মিত পানি পড়া, তাবিজ পড়া দিতে হবে, আর এই বাড়িটা পবিত্র করতে হবে। অমরেশ কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আপনি আমাদের বাঁচিয়েছেন, আমি কখনো এমন কিছু দেখিনি। সত্তার কবিরাজ হাসলেন আর বললেন, এটা আমার কাজ অমরেশ, কিন্তু কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কিছু না কিছু বাকি আছে। কায়ুম, তুমি প্রস্তুত আছো তো? কায়ুম মাথা নেড়ে বলল, জি হুজুর। সত্তার কবিরাজ জানেন এই শান্তি যেটা এসেছে সেটা ক্ষণস্থায়ী। ইফরিত শেষ হচ্ছে ঠিক, কিন্তু তার পেছনে যে কালো জাদুটা আছে সেটা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তিনি কায়ুমের দিকে তাকিয়ে বললেন, কায়ুম, আমাদের এই বাড়ি পবিত্র করতে হবে। ইফরিতের প্রভাব এখনো কিন্তু এই দেয়ালে রয়ে গেছে, এই মাটিতে লেগে আছে। কায়ুম রীতিমতো বাঁধা নেড়ে বলল, হুজুর, আপনি একদম ঠিক বলেছেন। এই বাড়িতে অশুভ শক্তি এখনো ঘুরপাক খাচ্ছে, আমি সেটা টের পাচ্ছি। আপনি রোকা শুরু করেন, আমি আপনার পাশেই থাকবো। অমরেশ, যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, হুজুর, এখন কি সব ঠিক হয়ে যাচ্ছে? রীতিকার দিদি কি সুস্থ হয়ে যাবে? সত্তার কবিরাজ তার দিকে তাকিয়ে বললেন, অমরেশ দাদা, আল্লাহর রহমতে রীতিকা এখন নিরাপদ, কিন্তু এই বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে আছে, এখনো পুরোপুরি দূর করতে হবে। তবে তুমি চিন্তা করো না, সুব্রত বাবুকে ডেকে আনো আর তার সঙ্গে কথা বলতে হবে আমার। অমরেশ দৌড়ে গেলেন সুব্রত রায়কে ডাকতে। সুব্রত রায় তখন ড্রয়িং রুমে বসেছিলেন আর তার মুখে হতাশা আর শোকের ছাপ। রিমা রায়ের দেহে তখনও মাটিতে পড়ে আছে, তার চারপাশে রক্তের দাগ। অমরেশ তাকে ডাকলেন, দাদা বাবু, হুজুর আপনাকে ডাকছেন। রীতিকা দিদি এখন অনেকটা ভালো আছেন। সুব্রত রায়ের চোখে এক আশার আলো রীতিমতো জ্বলে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ে বেঁচে আছে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। সুব্রত রায় রীতিমতো রীতিকার ঘরে ঢুকে চোখ পড়লো তার মেয়ের উপরে। রীতিকা এখন শান্ত, তার শরীর কাঁপছে না, তার চোখ রীতিমতো শান্ত, তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগটাও পুরোপুরি মিলিয়ে যায়নি, তবে হালকা আছে। সে জানালার গ্রিলের সঙ্গে বাঁধা, কিন্তু তার শরীর এখন আর সেই আগের মতো নেই, নরম হয়ে গেছে। সুব্রত রায় কাঁদতে কাঁদতে বলেন, হুজুর, আমার মেয়ে সত্যি কি বেঁচে যাবে? আমি আমার রিমাকে হারিয়েছি, আমার মেয়েকে হারাতে পারবো না। সত্তার কবিরাজ শান্ত গলায় বললেন, সুব্রত বাবু,
আল্লাহর রহমতে আপনার মেয়ে এখন নিরাপদে আছে। এই ফ্রিজটাকে ছেড়ে চলে গেছে, কিন্তু পুরোপুরি সুস্থ করতে হলে কিছু নিয়ম মানতে হবে। তাই কিছু জমজমের পানি পড়া, তাবিজ পড়াও করতে হবে। আর আমি এই বাড়িটা পবিত্র করবো, এই বাড়িটা বন্ধ করতে হবে আমাকে। সুব্রত রায় কাঁদতে কাঁদতে বলেন, আমি সব করবো হুজুর, আপনি যা বলবেন আমি তাই করবো হুজুর। আমার বেটাকে বাঁচান, আর আমার রিমা। তার কথাটা শেষ হলো না, সে কাঁদতে লাগলো হাউমাউ করে। সাত্তার কবিরাজ বললেন, আপনার রিমার দেহটা সৎকারের ব্যবস্থা করুন। আমি তো বলেছি, আপনি আপনি বসে আছেন কেন? লোক ডাকুন, আমি এখন আপনার বাড়ি পবিত্র করার ব্যবস্থা করছি। সাত্তার কবিরাজ এই বলে বেরিয়ে গেলেন এবং কিছু জিনিস বের করলেন, কোরআন শরীফ, আরো কিছু তাবিজ, আর কিছু ছোট পিতলের পাত্রে একটা পবিত্র মাটি। তিনি কায়ুমকে বললেন, কায়ুম, তুমি ঘরের 4 কোণে জমজমের পানি ছিটিয়ে দাও, আমি রুকা শুরু করছি। কায়ুম মাথা নেড়ে কাজ শুরু করলো। সে ঘরের 4 কোণে জমজমের পানি ছিটালো। প্রতিটি ফোঁটা মাটিতে পড়তে একটা হালকা শেষ হলো, আর যেন মাটিতে অদ্ভুত অদৃশ্য শক্তির সঙ্গে সংঘর্ষ লিপ্ত হচ্ছে। সাত্তার কবিরাজ বেঁচেতে বসে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে অদ্ভুত এক শক্তি, যেন প্রতিটা শব্দ ঘরের দেয়ালে ধাক্কা খাচ্ছে। অমরেশ আর সুব্রত রায় দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলেন। অমরেশের হাত পা রীতিমতো কাঁপছিল, কিন্তু সে চোখ সরাতে পারছিল না। হঠাৎ ঘরের ভেতর থেকে ঠান্ডা হাওয়া বয়ে গেল, জানালার কাজ কাঁপতে শুরু করলো, আর দেওয়ালে আঁচড়ের চিহ্ন স্পষ্ট গাঢ় হয়ে উঠল। অমরেশ বিশেষ করে বললেন, হুজুর, এসব কি হচ্ছে? সাত্তার কবিরাজ চোখ বন্ধ করে পড়া চালিয়ে যাচ্ছেন, কিন্তু কায়ুম হঠাৎ করে বলে উঠল, হুজুর সাবধান, কিছু একটা এখনো আছে। তার কথা শেষ হতে ঘরের ভেতর এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘরের রীতিমতো কাঁপতে শুরু করলো। দেওয়াল থেকে একটা কালো অদ্ভুত ধরনের ছায়া বেরিয়ে এলো, যেন অশুভ শক্তি এখনো লুকিয়েছিল। ছায়াটা ধীরে ধীরে একটা অদ্ভুত আকৃতি নিল, এক অমানসিক মূর্তির আকৃতি নিল, যার চোখ চলছে আর কণ্ঠ থেকে ভয়ঙ্কর এক হাসি বেরোচ্ছে। আর সে বলল, তোরা কি ভেবেছিস আমি শেষ হয়ে গেছি? মূর্তিটা গর্জন করে বলল, শেষ হয়েছে, কিন্তু আমি কাশীনাথের ছায়া, এই বাড়িতে থাকবো। সাত্তার কবিরাজ চোখ খুললেন। তার কণ্ঠে কোনো ভয় নেই। তিনি ধীর গলায় বললেন, কোনো লাভ হবে না, তোকে যেতেই হবে। মুহূর্তের মধ্যে আবারও চারিদিকটা কেমন যেন কেঁপে কেঁপে উঠলো। চারিদিক থেকে এক বিশাল আলো চারিদিকে রীতিমতো ছড়িয়ে পড়লো, আর সে জান রীতিমতো আবারও বোঝা যাচ্ছিল জান এসেছে অদৃশ্য ভাবে। সে গমগমে কণ্ঠে বলল, তুই যে হোস না কেন, আমি আছি তোকে শেষ করতে। সে মূর্তিটা, মানে সে কাশীনাথের তৈরি মূর্তি, অমানসিক ভাবে হেসে উঠল আর বলল, জায়ান, তুই শক্তিশালী, কিন্তু এই বাড়ি আমার, এই মেয়ে আমার, তুই আমাকে শেষ করতে পারবি না। কথাটা বের হতে পারলো না, আর মূর্তিটার উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো এবং মুহূর্তে মূর্তিটিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। এবং মুহূর্তে জান কি যেন একটা করলো, আর মূর্তিটা বিকট এক বোমা বিস্ফোরণের মতো বিস্ফোরিত হয়ে একেবারে রীতিমতো ধ্বংস হয়ে গেল। এবং বিভৎস এক দৃশ্য সবাই লক্ষ্য করলো। কিছুক্ষণ পর জান ফিরে এলো। তার শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু তার চোখে এক গভীর ক্লান্তি। সে বলল, হুজুর, কালো জাদুটা একেবারের জন্য কেটে গেছে। এই বাড়ি এখন নিরাপদ। রীতিকাকে পানি পড়া আর তাবিজ পড়া দিয়ে দেন, সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সাত্তার কবিরাজ রীতিকার শরীরে আরো একবার জমজমের পানি ছিটালেন। তিনি একটা নতুন তাবিজ আর গলায় পরিয়ে দিলেন। রীতিকা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। তার চোখে কালো দাগটাও মিটে গেল, আর তার মুখে হালকা হাসি ফুটে উঠলো। এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সুব্রত রায় রীতিমতো দৌড়ে এসে তার মেয়েকে জড়িয়ে ধরলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন হুজুর, আমি দিন কোনো দিন শোধ করতে পারবো না। সাত্তার কবিরাজ বললেন, চিন্তা করবেন না, এটা আমার ফরজ ছিল, আপনারা চিন্তা করবেন না, আমি আজ আসি। সুব্রত রায় বললেন, হুজুর, আজকে রাতটা থেকে যান। সাত্তার কবিরাজ বললেন, এইটা সম্ভব নয়। আমাদের কবিরাজদের একটা নিয়ম আছে, কেউ যদি ওই বাড়ি পবিত্র করে তাহলে ওই ঘরে কোনোভাবে ওই রাতে থাকা সম্ভব হয় না। আমাকে আজ রাতে চলে যেতে হবে, এই মুহূর্তে চলে যেতে হবে। কায়ুম বললেন, হুজুর, তবে চলুন। এরপর সাত্তার কবিরাজ, কায়ুম আর অমরেশ ঘরের বাইরে চলে এলেন। একটা সময় গেটের বাইরেও চলে গেলেন এবং গেটের বাইরে এসে তারা লক্ষ্য করলেন একটা সুন্দর মাঠ।
খোলা মাঠ সামনে আছে। অমরেশ বললেন, হুজুর আপনি এখনই চলে যাবেন? সত্তার কবিরাজ বললেন, যেতে যে হবে, তবে আমার ঠিকানা তো আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই স্মরণ করবে। অবশ্যই আমি চলে আসবো, চিন্তা করবে না। কায়ুম বললেন, হুজুর আপনি আমার হাতটা ধরুন, চোখটা বন্ধ করুন, আমি আপনাকে আপনার শহরে ফিরিয়ে নিয়ে দিতে চাই। অমরেশ বললেন, হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের কাছে সবকিছু, আপনার মতো মানুষ হয় না। সত্তার কবিরাজ বললেন, ছি এমন কথা বলবেন না, ভালো থাকুন অমরেশ, আবার কথা হবে। আর রিমার মরদেহটা সৎকারের ব্যবস্থা করুন, লোকজন ডাকুন, সময় নেই হাতে, লাশটা পৌঁছতে শুরু করেছে। ভালো থাকুন অমরেশ। অমরেশ চোখ ছলছল করে উঠল। অমরেশ লক্ষ্য করলেন কারণ হাতটা বাড়িয়ে দিল, আর সত্তার কবিরাজ তার হাতে হাত রাখলো, তার চোখটা বন্ধ করলো, আর নিমিষে ধীরে ধীরে হাওয়ার সাথে মিলিয়ে গেল। সৌদাতনি, এই ছিল ঘটনা। তো কেমন লাগলো ঘটনা? হ্যাঁ, আমি তখন বললাম, ও মাই গড দাদু ভাই, আমি যেন ঘটনার ভিতর হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল সবকিছু আমার চোখের সামনে পড়ছে। এতটা সুন্দর করে কিভাবে ঘটনা বলেন না দাদু ভাই? দাদু ভাই তখন বললেন, ও কিছু না, আমাদের ভালোবাসার সাথে আছে বলেই তো সম্ভব হয়েছে। যাও, ভালো থাকো, ঠিক আছে? অন্য কোনো দিন অন্য কোনো ঘটনা শোনাবো অনেক, কেমন? ভালো থাকো তাহলে। সো প্রাণ প্রিয় ভৌতিক কথা লিসনার্স গণ, কেমন লাগলো আজকের এই ঘটনাটি, জায়ান জিনের নতুন ঘটনা? আশা নয়, আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবং অবশ্যই জায়ান জিনের নতুন স্টোরি ইনশাআল্লাহ আমার সময় থাকলে যদি সম্ভব হয় আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ফ্রাইডেতে আমরা অবশ্যই শেয়ার করব। অবশ্যই ফ্রাইডে না হলে থার্সডেতে আমরা শেয়ার করার চেষ্টা করব। যদি ভালো লাগে আজকের এপিসোড, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে আসলে কেমন হচ্ছে আমাদের ঘটনা, সেটা বোঝার। এখন মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।